হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো দেখ, আমি জানি অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে ক্লাস 12-এর, মানে বেসিক্যালি সিবিএসসি এবং আইসিএসসি যারা বোর্ডে পড়িস। তো বেসিক্যালি এই পার্টটা যেটা পড়াবো সেটা কারেন্ট ইলেকট্রিসিটির একটা পার্ট। আইএসসির বইয়েতে, মানে নূতন পাবলিকেশনের বইয়েতে ডিসি সার্কিট বলে একটা পোর্শন দেওয়া আছে, যেখানে আমরা টার্মিনাল ভোল্টেজ থেকে আপ টু মিটার ব্রিজ পর্যন্ত পড়ব। তো সেই পার্টটা আমি চাইছি মানে স্টার্ট করতে আবার প্রথম থেকে। বাকি যেগুলো গ্যাপ আছে সেগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো টুডেস ক্লাস ইজ ডিসি সার্কিট ওয়ান শট, দ্যাট ইজ অলসো ফর সিবিএসই অ্যান্ড আইএসসি বোর্ড অ্যান্ড অলসো ফর জেই অ্যান্ড নিট। তো স্যার কনসেপ্ট ধরবো, কনসেপ্ট করব, পড়ব এবং কনসেপ্ট রিলেটেড নিউমেরিক্যালস করব, যেগুলো বাইরেকার পরীক্ষাতেও এসছে অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ডসেও এসছে। কারণ বোর্ডসের কোশ্চেন দেখতে পাচ্ছিস যথেষ্ট টাফ হচ্ছে। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও ভালো আছি। तो चल देरी ना करे स्टार्ट करी जे आज के चैप्टारे की आछे। चलो स्टार्ट करते हैं, बहुत मजा आएगा सर, आपका हिंदी बहुत बढ़िया है। तो फार्स्ट जिनिस जेखाने आमरा चैप्टारे प्रथम पढ़बो, दैट द फार्स्ट थिंग दैट वी नीड टू स्टडी दैट इज इलेक्ट्रिक सेल। सर इलेक्ट्रिक सेल ऑल ऑफ यू स्टडीड इन क्लास 10। इलेक्ट्रिक सेल की the definition is saying that an electric cell is a source of electrical energy which maintains a continuous flow of charge in a circuit। একটা সার্কিটে কন্টিনিউয়াস ফ্লো, চার্জকে ফ্লো করার জন্য যে দিতে হয় সেটাকেই আমরা বলি যে কারেন্ট, মানে সেল। সেই সেলটা আমরা দেখব। তো বেসিক্যালি আমরা বাচ্চাবেলায় পড়ে ফেলেছি যে কি হয় না, একটা ইলেকট্রোলাইট যোগ করতে হয়, ইলেকট্রোলাইসিস হয়, সেইটা ইলেকট্রোলাইসিস ইলেকট্রোলাইটস এই সব নিয়ে কথা বলেছিলাম। দিস আর দ্য ইলেকট্রোডস, এইগুলোকে কি বলা হতো? ইলেকট্রোডস। ইলেকট্রোডস কোনগুলোকে স্যার? এই এই যে সবুজ দাড়িগুলো আছে, মানে ওগুলো তো প্লেট প্লেট। আর এইটাকে কি বলা হতো? ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটস, ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইট কতটা মানে ডিজলভ হতে পারে, মানে এটা তো একটা সলিউশন, সেই সলিউশনটা কতটা ডিজলভ হতে পারে তার উপরেও ডিপেন্ড করতো। দেখবো আমরা এক্ষুনি, একদম মজাদার জিনিস আছে, তোকে একদম ভিতরকার জিনিসের পয়েন্ট বলবো, খালি দেখতে থাক। তো স্যার এটা হচ্ছে একটা ইলেকট্রিক সেল। বেসিক্যালি ইলেকট্রিক সেল হচ্ছে একটা ব্যাটারি, যার মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনবিল্ড থাকে, ইনবিল্ড মানে একদম জন্মগতভাবে ওটা উপস্থিত। অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ওয়াই ইট ইজ কল্ড ইলেকট্রোমোটিভ ফোর্স ইউ হ্যাভ স্টাডিড ইন ক্লাস 10, বাট আই উইল সে ইন দিস ক্লাস। অ্যান্ড দিস ইজ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স। আর বইয়েতে এটা দেখায় না, বাট উই নিড, আই অ্যাম going to show you just to clear your concept। এই আরটা ইন্টারনাল রেজিস্ট্যান্স। আচ্ছা স্যার, এই ইন্টারনাল রেজিস্ট্যান্স কিসের উপর ডিপেন্ড করে? এই ইন্টারনাল রেজিস্ট্যান্স ডিপেন্ড করে, তুই চাইলে নোট ডাউন করে নিতে পারিস, আমি আর লিখছি না। এই যে ইলেকট্রোলাইটস, যে সলিউশন, ইলেকট্রোলাইটস তো কি সলিউশন, সেই সলিউশনের ডিজলভিং রেটের উপর ডিপেন্ড করে। যত বেশি ডিজলভিং রেট হবে, মানে যত বেশি বিয়োজিত হবে, মানে ডিজলভ মানে কি? ভেঙে বেরোনো, ভেঙে ক্যাটায়ন আর অ্যানায়ন বেরোনো। এই যে ক্যাটায়ন অ্যানায়ন যত বেশি পরিমাণে বেরোবে তত ফাস্ট যাবে। আর রেজিস্ট্যান্স মানে কি? বাধা, তাহলে তত কম হবে। যদি এ যত ডিজলভিং রেট ইলেকট্রোলাইটসে যত বেশি হবে, ইন্টারনাল রেজিস্ট্যান্স তত কম হবে। এবং এই যে ইলেকট্রোডসগুলোর মধ্যে গ্যাপ যত বেশি হবে তত ক্যাটায়ন অ্যানায়নগুলোকে তো যেতে সময় লাগবে, তাহলে আরো বেশি বাধা পাবে। অ্যান্ড দ্যাট ইজ when the distance between these electrodes are increased, then the resistance, internal resistance also increased। internal resistance বেড়ে যাবে ইলেকট্রোডগুলোকে ডিস্টেন্স বাড়িয়ে দিলে। আচ্ছা স্যার, আর এই যে ইলেকট্রোডসের কতটা এরিয়া এই ইলেকট্রোলাইটসে ডুবে আছে, তার এরিয়া যত বেশি হবে তত এই আর বেশি হবে।
ইন্টারনাল রেজিস্ট্যান্স তত বেশি হবে। এই তিনটে পয়েন্ট স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোকে অ্যাজারশন দিতেই পারে বাইরেকার পরীক্ষায়, কারণ আমি প্রথমেই বলেছি দিস ক্লাস ইজ ফর বোর্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফর নিট অ্যাজ ফর জেই, কারণ তোকে বোর্ডেও শর্ট কোশ্চেন দিতে পারে, অ্যাজারশন দিতেই পারে, না দিয়ে আর কিছু নেই, আইএসসিতে তো অ্যাজারশন রিজন দেয়, ভালো কোশ্চেন। আচ্ছা স্যার আপনি আমাকে ইএমএফটা একটু বোঝান। এসো স্যার, আমরা বেসিক্যালি কি পড়েছি? পোটেনশিয়াল। যে পোটেনশিয়ালটা আমরা পড়েছি বা পোটেনশিয়াল ডিফারেন্স যেটা পড়েছি, দ্যাট ইজ টার্মিনাল ভোল্টেজ অর টার্মিনাল পোটেনশিয়াল। আচ্ছা, টার্মিনাল পোটেনশিয়াল, বেশ স্যার বুঝতে পারলাম, কিন্তু স্যার আমার কাছে কথা, আমি তো পোটেনশিয়ালকে এতদিন দেখতাম ব্যাটারি জয়েন করতাম তবে পোটেনশিয়াল হবে, মানে এতদিন যে পোটেনশিয়ালটা জয়েন করেছিস সেটা একটা ব্যাটারি যোগ করতেই হতো, সেই ব্যাটারিটাই ইএমএফ বা এই সরি ইলেকট্রিক সেল। আর একটা হয় হচ্ছে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইলেকট্রিক সেল থেকে আসে। বেসিক্যালি আমরা এখানে কি পড়েছি, এইটা একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এইটা একটা টার্মিনাল এ থেকে বি, এইখান থেকে আমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করেছি, ব্যাটারি কানেক্ট করে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করেছি, দ্যাট পোটেনশিয়াল ইজ ভি and this is v and this is 0. So here the point potential at the point A is v and the potential at the point B is 0. Yes sir, potential তখনই ক্রিয়েট হয় আফটার জয়েনিং আ ব্যাটারি অর ইলেকট্রিক সেল। আচ্ছা আচ্ছা, then some current will coming out from the cell, সেই সেল দিয়ে কারেন্ট ঘুরছে, বনবন বনবন করে ঘুরছে, আই কারেন্ট। আর রেজিস্ট্যান্স, দিস ইজ এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর, দেন দিস আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। এটা আর নয় স্যার, দিস ইজ আর ইকুইভ্যালেন্ট, এক্সটার্নাল রেজিস্ট্যান্সের কম্বিনেশন দিতে পারে, সেই কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেইটাকে আমি আর দিয়ে ডিনোট করেছি। আচ্ছা স্যার, তাহলে সো ভি ইজ ইকুয়াল টু আই আর, ইয়েস স্যার, and this voltage or potential is known as terminal potential, terminal potential বা terminal voltage. ওকে স্যার, টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল কেন বলেছি, টার্মিনালের মধ্যেই ভোল্টেজটা পেয়েছি। তা স্যার ইএমএফ কি? দেখ এইখানে যে তুই টার্মিনাল পোটেনশিয়ালটা পড়ছিস তার ডেফিনেশন কি ছিল? টু ব্রিং এ পজিটিভ ইউনিট চার্জ from infinity to a point within an electric field, the work done that we need to do is called the potential difference with respect to infinity on that point. আচ্ছা, মানে ইনফিনিটি থেকে একটা ইউনিট পজিটিভ চার্জকে আমি টেনে টেনে নিয়ে আসবো, আমাকে যে ওয়ার্ক ডানটা করতে হবে সেটাই ছিল কি, টার্মিনাল পোটেনশিয়াল। না ইএমএফ, সেম লজিক খাটা, এখানে সেম লজিক খাটা, এইখান থেকে আমি একটা সেল যোগ করেছি, সেল, দিস ইজ আর, দিস ইজ এ পয়েন্ট এন্ড দিস ইজ বি পয়েন্ট, দিস ইজ আ সেল, এখানে একটা সেল, আমি যতবার এরকম আঁকবো সেলকে আমি এরকম ভাবে তোকে ডিনোট করে দেখাবো। এই সেলের ইএমএফ হচ্ছে ই আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর, তাহলে এইখান থেকে স্যার কারেন্ট বেরোবে, ইয়েস স্যার কারেন্ট বেরোলো, I current, and that current will flow through the circuit. This is the current I. Okay sir. এবার আমি যখন পোটেনশিয়াল আঁকতাম তখন আমি এইখানে বলেছিলাম দিস ইজ হায়ার পোটেনশিয়াল, দিস ইজ লোয়ার পোটেনশিয়াল। বেসিক্যালি ওই ডিনোট প্লাস মিনস দিস ইজ হাই পোটেনশিয়াল and this is minus means this is low potential, not this is positive, this is negative. But in a cell, electric cell, this is positive pole and this is negative pole. Why sir? Because of this is a positive and this is the negative plate. এই নেগেটিভ বা পজিটিভ প্লেট থেকে একটা ইউনিট চার্জকে আনতে, নেগেটিভ পোল থেকে পজিটিভ পোলে আনতে যে ওয়ার্ক ডান করতে হয় সেই ওয়ার্ক ডানটাকে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বলি। স্যার কেন ফোর্স বলে, কেন ফোর্স বলে?
কারণ তুই যখন এই ইলেকট্রন একটা চার্জকে এখান থেকে নিয়ে আসবি, কে বাধা দেবে? হু উইল রেজিস্ট? স্যার এই ইলেকট্রোলাইটসের মধ্যে থাকা যে কম্পোজিশনগুলোর জন্য, যে উপাদানগুলোর জন্য আটটা বাড়ছে বা কমছে, তাহলে কেউ তো একজন বাধা দেবে। এই ইলেকট্রোলাইটসের নিজের কম্পোনেন্টগুলোই ওকে বাধা দেয়। সেই রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করে নিয়ে আসতে হয় বলে আমরা ফোর্স বলি। बाकी इलेक्ट्रोमोटिव फोर्स इज नथिंग बट द वोल्टेज। अच्छा सर, नाम से अलग है, दोनों सेम, দুজনেরই ইউনিট কি ভোল্টেজ। কারণ কি, দিস ইজ নট এনি ফোর্স, দিস ইজ আ ভোল্টেজ। যখন আমি একে এইখান থেকে এইখানে নিয়ে আসছি, নেগেটিভ পোল থেকে পজিটিভ পোলে নিয়ে আসছি, আমাকে বাধা দেয় ইন্টারনাল রেজিস্ট্যান্স। সেই বাধাকে অতিক্রম করে নিয়ে আসছি বলে ফোর্স বলছি। আর ওই বাধা যে দিচ্ছে, ওই বাধাটাকেই আমরা কি বলি? ইলেকট্রিক ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইলেকট্রিক ইন্টারনাল রেজিস্ট্যান্স হুইচ ইজ ইনবিল্ট ইন দ্য সেল। আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট। নেক্সট, ভাব। বেশ স্যার, বুঝতে পারলাম। এখন এইখানে আমাকে তুই বল, এইখানে যদি ই হয় তাহলে এইখানে কত চলে যাবে? ই। স্যার যদি ভোল্টেজই হয় তাহলে তো এখানে ই চলে যাবে, বিকজ দিস ইজ ই অ্যান্ড দিস ইজ জিরো। তাহলে এইখানেও জিরো 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 করে এখানে কত যাবে? জিরো। না স্যার, রেজিস্ট্যান্স আছে। ও বলবে আমি কিছু ভোল্টেজ খাবো। কিতনা কারেন্ট ঘুম রাহা হ্যায়? आई करंट घूम रहा है, आई करंट घूम रहा है। तो ये कितना वोल्टेज ड्रॉप करेगा? आई आर। तो यहाँ पर कितना वोल्टेज आ जाएगा? आई आर। ও পোটেনশিয়াল দেখ, টার্মিনাল পোটেনশিয়াল কি হতো? টার্মিনালের দুটো পোটেনশিয়ালকে বাদ দিতাম, এখানে ভি মাইনাস জিরো, তো দ্যাট ইজ ভি। হিয়ার ইট ইজ ই মাইনাস আই আর, অর আই ইজ ইকুয়াল টু, আমাদের ফর্মুলা কি স্যার? ভোল্টেজ বাই কারেন্ট। আচ্ছা, এখানে ভোল্টেজের বদলে ইএমএফ আছে, ইএমএফ লিখলাম। রেজিস্ট্যান্স কত? দেখ, এই আর আর এই ইন্টারনাল রেজিস্ট্যান্স সব সময় সিরিজে থাকবে, কারেন্ট সেম সব সময় থাকবে। So this is R plus R. This is the current in an electric cell. এইখান থেকে তুই যদি ক্রস মাল্টিপ্লাই করিস তাহলে I E is equal to IR plus IR. So E is equal to, this is nothing but potential terminal potential plus IR. Hence we can write terminal potential or terminal voltage is equal to EMF minus IR. This is terminal voltage. তারপরে টার্মিনাল ভোল্টেজ সবসময় কম হয়, টার্মিনাল ভোল্টেজ কম হয় কার থেকে? ইএমএফ এর থেকে। কারণ এই যে পোটেনশিয়াল, এটাকে বলে ওয়েস্টেজ পোটেনশিয়াল, ওয়েস্টেজ পোটেনশিয়াল বা ওয়েস্টেজ ভোল্টেজ। এই ভোল্টেজটা নষ্ট হয়ে যায়, একে কোনোভাবেই বাঁচানো যায় না। কে না, এ খেয়ে নেয়। দেখ, তোর বাড়িতে জন্মদিন, তুই আমাকেও নিমন্ত্রণ করেছিস, তোর বন্ধুকেও নিমন্ত্রণ করেছিস, তোর বন্ধুকে 4 পিস লুচি দিয়েছিস, সে 4 পিস লুচি খেয়ে তার পেট ভরে যাবে, চলে যাবে। আমাকে 4 পিস দিয়েছিস, আমার পেট ভরে গেছে, আমি তোকে বললাম খোকা আমার বাড়িতে ছেলেটা আছে, 2 পিস লুচি দে। তুই তো না বলতে পারবি না, তোর তো পুরোটা ওয়েস্ট হলো। মানে আমার ইনবিল্ড, ওইটাকে আমরা ওয়েস্টেজ ভোল্টেজ বলি। আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট। এইটাকে বলে ওয়েস্টেজ ভোল্টেজ। এই ওয়েস্টেজ ভোল্টেজ কে? এর একটা এক্সট্রা করে পাকস্থলী আছে। দেখবি অনেকে 4টে রুটি খায়, 5টা, এক একজন দেখবি 50টা রুটি খেয়ে নিচ্ছে, তার মানে কি এক্সট্রা করে পাকস্থলী। এক একজন দেখবি 3টে রুটির জায়গায় 4টে রুটির জায়গায় 6টা রুটি খাচ্ছে, 2টো বেশি খাচ্ছে, ওর এক্সট্রা ওয়েস্টেজ। এইভাবে আমরা ইলেকট্রিক সেল বুঝতে পারি। আর পোটেনশিয়াল হচ্ছে এরকমভাবে কাউন্ট করতে হয়। তো এবার আমরা পড়বো, এই যে ইলেকট্রিক সেলটা পড়লাম, সেই ইলেকট্রিক সেলের আবার কম্বিনেশন হয়। আচ্ছা স্যার, কই দেখান। প্রথমেই পড়বো সিরিজ কম্বিনেশন অফ ইলেকট্রিক সেল। সিরিজ কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন অফ ইলেকট্রিক সেল। ইলেকট্রিক সেল, স্যার ইলেকট্রিক সেলের কত কারেন্ট যায়? ই বাই আর প্লাস আর, ছোট আর, ক্যাপিটাল আর প্লাস ছোট আর। ক্যাপিটাল আর কি? বাইরেকার, এক্সটার্নাল রেজিস্ট্যান্স, অ্যান্ড স্মল আর ইজ দ্য। দেখ, কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন। আমি এখানে সেল কয়েকটা নিয়েছি, সবুজ কালার দিয়ে দেখেছি, গ্রিন কালার দিয়ে। স্যার বাঁকা লাইন টেনেছেন, ওটা আমার সহজাত প্রবৃত্তি। আমি এই সামনে দাঁড়িয়ে কোনোদিন সোজা লাইন টানতে পারিনি, তো বুঝে নিবি, ঠিক আছে?
এ থেকে বি টার্মিনালের মধ্যে ই ইএমএফ স্মল আর রেজিস্ট্যান্স সবার সেম দেয়। স্যার তোমাদের সিলেবাসে সেম দিয়েই দেয়, E1 R1 এরকম দেয় না তোদের সাধারণত। দিয়ে এরকম এন নাম্বার অফ সেল সিরিজে কানেক্ট করেছি, এইখানে আমি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স জয়েন করেছি। তাহলে এন নাম্বার অফ ইলেকট্রিক সেলস আর সেলস হ্যাভিং করে দে, হ্যাভিং ইএমএফ ই and internal resistance small r connected in series combination আর লিখলাম। এবার দেখ রেজিস্ট্যান্সের সময় আমি যখন বলেছিলাম তখন কি বলেছিলাম, সিরিজে পোটেনশিয়াল আলাদা হয়। স্যার पोटेंशियल ईएमएफ तो एक ही जिनिस, कृष्णा और किशन कन्हैया दोनों सेम ही है, नाम सिर्फ अलग, দুটো नाम खाली आलादा। ईएमएफ যা ईएमएफ ভোল্টেজ, পোটেনশিয়ালও ভোল্টেজ, তাহলে সেইখানে যদি পোটেনশিয়াল সে আলাদা আলাদা হতো সিরিজে, এখানেও কি হবে ईएमएफ আলাদা আলাদা হবে। আর প্যারালালে কি হতো, পোটেনশিয়াল সেম হতো সবার, এখানেও তাই হবে, ইএমএফ সবার মিলিয়ে সেম হবে। সেম লজিক খাটাবো। এবার দেখ এই যে ইএমএফ যে এই যে ইলেকট্রিক সেল, যে কোনো একটা ইলেকট্রিক সেল থেকে কারেন্ট বেরোবে, ইয়েস স্যার কারেন্ট বার করো। মনে করো এখান থেকে কারেন্ট বেরোচ্ছে আই কারেন্ট ঘুরছে সার্কিট দিয়ে, বন করে ঘুরছে, এদিক দিয়ে কারেন্ট ঘুরলো, আই কারেন্ট তাহলে সার্কিটের মধ্যে কত কারেন্ট যাচ্ছে, লেট আই কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট। এইখানে এন নাম্বার অফ সেল আছে, তাহলে এর একটা পোটেনশিয়াল হবে, এর একটা পোটেনশিয়াল হবে, এর একটা পোটেনশিয়াল হবে, এর একটা পোটেনশিয়াল হবে, এরকমভাবে চলতে আছে, বান্টির সাবানের মতো চলতেই আছে। তাহলে আমায় বল কারেন্ট थ्रू द सर्किट फ्लोइंग थ्रू द सर्किट कितना होगा, फ्लोइंग थ्रू द सर्किट কত হবে, সার্কিটে কারেন্ট কত হবে, সার্কিট বাবা সি এর দশা দেখ, কারেন্ট থ্রু দ্য সার্কিট আই ইজ ইকুয়াল টু স্যার ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। স্যার এখানে তো ই নেই, এতগুলো আছে সেই জন্য আমি ইকুইভ্যালেন্ট লিখছি, আরও একটা নেই ছোট আর, অনেকগুলো আছে, ইকুইভ্যালেন্ট নিয়ে নিচ্ছি। এখন আমায় বল তাহলে আই সমান কত হবে, ই কিউ মানে এইগুলো কি হতো, E1 E2 E3 এরকম করে চলতো, ইএন সবগুলোকে যোগ করতাম না, সিরিজে কি হতো আলাদা আলাদা হতো, তাদেরকে সব মিলিয়ে যোগ করলে কি হতো, সেটাই তো টোটাল পোটেনশিয়াল। তাহলে এইখানেও কি হবে, ই প্লাস ই চলতে আছে কত পর্যন্ত, এন পর্যন্ত। তাহলে দুটোই যোগ করলে কত হয় 2, তিনটেই যোগ করলে 3, এন খানা এরকম ই যোগ করলে কত হবে, এন ই বাই ক্যাপিটাল আর প্লাস সিরিজের রেজিস্ট্যান্সকে যোগ করলে কি হতো, এন ছোট আর যোগ হয়ে যেত। আচ্ছা এইটা কারেন্ট হয় সিরিজে, দিস ইজ দ্য আই ইন সিরিজ। এবার ভাব এখান থেকে কন্ডিশন ভাব, যদি ইফ এক নম্বর ইফ আর ইজ মাচ গ্রেটার দেন এন আর, এই ক্যাপিটাল এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা এই সব কটার ইন্টারনাল রেজিস্ট্যান্সের থেকে যদি অনেক বেশি হয়, তাহলে এ ছোট হয়ে যাবে, এর কাছে কি হয়ে যাবে প্রায় জিরো, তাহলে এন ইন্টু ই বাই আর। আচ্ছা তার মানে সিরিজে যোগ করলে কারেন্ট এন টাইমস বেড়ে যায়, একটা যোগ করলে যে কারেন্ট পাবি, এন খানা যোগ করলে কারেন্ট আরো বেশি পাবি। এবার দেখ 2 নম্বর, তখন আচ্ছা এটা লেখা হলো, দেন
I is equal to NE by capital R. Yes, sir. 2 নম্বর, if R is much less than NR, এটা much greater than করে দেয়, দেন কি হবে? যদি আর অনেক ছোট হয়ে যায়, এক্সটার্নাল রেজিস্ট্যান্স টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্সের থেকে অনেক কম, তার মানে তখন এ থাকবে না, এন কেটে যাবে। ও বাবা, একটা যোগ তখন কি পাবি? ই বাই ছোট আর, মানে একটা যোগ করলেও যা কারেন্ট, এন খানা যোগ করলেও ততই কারেন্ট, কারেন্টের কোনো বাড়িয়া কমাত হবে না। একখানা যোগ করলেও যা কারেন্ট পাবি, দুখানা যোগ করলেও তাই, এন খানা যোগ করলেও তাই। তখন হবে আই ইজ ইকুয়াল টু ই বাই স্মল আর। আচ্ছা স্যার, এই কেস হতে পারে। ইয়েস স্যার, অ্যাজারশন রিজনের জন্য এখান থেকে দিতে পারে কোশ্চেন। দারুণ জিনিস স্যার, কিন্তু আমার স্যার এটা ম্যাট ফিনিশ লিপস্টিক চাই। সিরিজে কি হয়? এন ই বাই আর প্লাস ছোট এন ছোট আর। নেক্সট, প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন অফ ইলেকট্রিক সেল। প্যারালাল কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন অফ ইলেকট্রিক সেল। স্যার হেভি জিনিস, এইখানটা হেভি জিনিস, তুই বুঝতে পারলে এখানে দারুণ হবে। সোজা জিনিস, একদম বোঝার কিছু নেই, একদম সোজা। তুই শুধু ভালো করে শুনতে থাক, তোকে সব জিনিস ডিটেলসে বলা হবে। এইখানে আর একটা জিনিস আছে, সেটা আমি এইখানটাতে লিখে দিচ্ছি, এটা তো হয়ে গেছে আশা করছি তোদের। এইখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি স্যার এদের পোলারিটি চেঞ্জ হয়ে যায় তখন কি হবে? যদি দে চেঞ্জ দেয়ার পোলারিটি, আচ্ছা বাদ দে, তোর আগে এটা করে দিই। পোলারিটি যদি চেঞ্জ হয়ে যায় তখন কি হবে? মানে ভাব, ও সরি, এরকম একটা এর মধ্যে এই আমি আর ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো দেখাচ্ছি। দিস ইজ E1, দিস ইজ E2 অ্যান্ড দিস ইজ E3। এর মনে কর R1 ইন্টারনাল রেজিস্ট্যান্স, এর R2, এর R3, স্যার সিরিজে কানেক্ট। তখন ই ইকুইভ্যালেন্ট হবে, যেগুলো সেম পোলারিটিতে আছে তারা যোগ হবে, যে অল্টারনেট পোলারিটিতে আছে সে বিয়োগ হবে, এটা ই ইকিউ হবে। আর ইকিউ স্যার কি হবে? স্যার আর ইকিউ তো সেম হবে, R1 প্লাস R2 প্লাস R3। ইয়েস স্যার, রেজিস্ট্যান্স তো সেই সিরিজে গেছে, খালি পোলারিটিটা চেঞ্জ হয়ে গেলে তাকে মাইনাস দিতে হয়। তাহলে আমাকে সঠিক একটা বল, মনে কর এইখান থেকে এরকম এরকম এ থেকে বি টোটাল এ থেকে বি এন সংখ্যক, এন নাম্বার অফ ইএমএফ ইলেকট্রিক সেল আছে। কত? ইলেকট্রিক সেল এন নাম্বার, তার মধ্যে এক্স নাম্বার হচ্ছে অল্টারনেট পোলারিটিতে আছে, অল্টারনেটিভ পোলারিটি, অল্টারনেটিভ পোলারিটিতে আছে। মানে আমি বলতে চাইছি এরকম অল্টারনেটিভ পোলারিটিতে আছে এক্স পিস, তাহলে তখন ই ইকুইভ্যালেন্ট কত হবে? স্যার প্রথম কথা, এইগুলো কটাতে আছে? এন মাইনাস এক্স। ইয়েস স্যার, তাহলে এন মাইনাস এক্স ইন্টু ই মাইনাস এক্স ইন্টু ই, তো মাইনাস হবে, কিন্তু এরা তো আর এন নেই, এন মাইনাস এক্স গুলো আছে, টোটাল তো আছে এন, তার মধ্যে এক্স গুলো অন্য, টোটাল এন খানা ইলেকট্রিক সেল আছে, এক্স খানা আছে মাইনাস প্লাস করে, তাহলে প্লাস মাইনাস করে কখানা আছে? এরকম সেম পোলারিটিতে কজন আছে? এন মাইনাস এক্স, তাহলে তার পোলারিটির, তার সেলের ইএমএফ মাইনাস এদের সেলের ইএমএফ, এটা হবে। তখন ই কিউ আসবে, ইটা কমন চলে যাবে, এন মাইনাস 2x ইন্টু ই। স্যার ভেরি 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 ইম্পর্টেন্ট, কতগুলো সেম পোলারিটিতে আছে, কতগুলো অল্টারনেটিভ পোলারিটিতে আছে সেটা দেখে নিন, সেটা 2x হয়ে যাবে, n মাইনাস 2x। মনে কর 10 খানা ইলেকট্রিক সেল আছে, 10 ইলেকট্রিক সেলস আর দেয়ার, সো n is 10 and 3 of them are connected in alternate polarity,
তার মানে এক্স এর জায়গায় 3, সো n মাইনাস 6 ইন্টু ই, 4e, টোটাল কত এ হবে ইএমএফ হবে 4e। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হেভি হেভি কোশ্চেন হয় এখানটা। চলো নেক্সট হচ্ছে আমার প্যারালাল কম্বিনেশন অফ ইলেকট্রিক সেল। প্যারালালি আমি কানেক্ট করেছি এ থেকে বি পয়েন্টের মধ্যে, প্রত্যেকটাই সেলের ইএমএফ ই করে আর করে হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, এন নাম্বার অফ এরকম ইলেকট্রিক সেল প্যারালালি কানেক্ট করা আছে, এইটা একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর। তো স্যার কারেন্ট বেরোবে, ইয়েস স্যার কারেন্ট বার করো। কারেন্ট বেরোলো এইখান থেকে কারেন্ট বেরোলো, আই কারেন্ট বেরোলো, এদিক দিয়ে ঘুরছে কারেন্ট, কারেন্ট ঘুরতে 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 যাচ্ছে, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, দিস ইজ আই কারেন্ট, দিস ইজ আই কারেন্ট। তার মানে এইখানে এন নাম্বার অফ ইলেকট্রিক সেল are connect electric cells having EMF E and internal resistance R small r connected in parallel combination, parallel combination, আমি আর কম্বিনেশন লিখলাম না। তো স্যার তখনও স্যার কারেন্ট কত হবে, কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট, কারেন্ট flowing through the circuit कितना होगा कालिया सर, एक ही डायलॉग আপনার I in parallel that is equal to ফর্মুলা কি ছিল E by R plus R, আমি এইখানে লিখবো EQ by RQ। এবার বল প্যারালালে কি হতো, পোটেনশিয়াল একজনের যা সবারও তাই হতো, পোটেনশিয়াল টার্মিনালের মধ্যে কি থাকতো, সেম থাকতো, তাহলে এদেরও তো সেম থাকবে স্যার। এর জন্য যদি ই হয় এরও ই সবারই ই করে, মানে আলটিমেট এইখান থেকে এইখান পর্যন্ত কত পোটেনশিয়াল হবে স্যার, ই। আচ্ছা স্যার বুঝতে পেরেছি, একজনের যা সবার মিলিয়েও তাই। আর গুলো আর ক্যাপিটাল আর বসে গেছে, স্মল আর গুলো কি আছে প্যারালালে হলে কি হতো আর বাই এন, কেন আর বাই এন, এন খানা আছে, তাহলে এটাকে যদি আরেকটু সুন্দর করে লিখি, এনটা এলসিএম হয়ে উপরে চলে যাবে, এন ই বাই এন ক্যাপিটাল আর প্লাস স্মল আর, দিস ইজ আইপি। প্যারালালে এটা হয়। আচ্ছা স্যার প্যারালাল বা সিরিজ যাই হোক এন ই, সিরিজে হলে ক্যাপিটাল আর প্লাস স্মল এন আর, আচ্ছা, আর প্যারালালে হলে এনটা ক্যাপিটালের সঙ্গে যোগ হয়। আচ্ছা মনে রাখার নিনজা টেকনিক, সিরিজে হলে হয় এনই, দু ক্ষেত্রেই এনই হবে উপরে, সিরিজে হলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর সঙ্গে এনটা যোগ হয়, আর প্যারালালে হলে ক্যাপিটাল আর এর সঙ্গে এনটা যোগ হয়। দেখো ইধার থোড়া আঁখে ডাল কার দেখলো। এবার ভাব এইখান থেকে কেস নাম্বার 1, ইফ n ক্যাপিটাল আর ইজ মাঝ গ্রেটার দ্যান স্মল আর, তখন কি হবে, দেন যদি এন আর অনেক বেশি হয়ে যায় তাহলে এ তো শূন্য প্রায়, তাহলে এন কেটে যাবে, তখন আই হবে ই বাই আর। ও বাবা একটাতে যোগ করলে, একটা সেল যোগ করলেও যা কারেন্ট, দুখানা যোগ করলেও তাই, এন খানা যোগ করলেও একই কারেন্ট। 2 নম্বর, ইফ এন আর ইজ মাচ লেস দ্যান স্মল আর, দেন আই ইজ ইকুয়াল টু, তাহলে এ যদি অনেক ছোট হয়ে যায় এটা এন ইন্টু ই বাই আর হবে, এন ইন্টু ছোট এই ই বাই ছোট আর। ও বাবা কারেন্ট এন টাইমস বেড়ে গেছে, মানে একটা সেল যদি প্যারালালে যোগ করি তার থেকে যদি এন খানা যোগ করি তাহলে এন গুণ কারেন্ট বেড়ে যাবে। হিসেব তো তাই, প্যারালালে কি হয় রেজিস্ট্যান্স কমে যায়, রেজিস্ট্যান্স কমে গেলে কি হবে কারেন্ট বেড়ে যাবে, এখানেও তো তাই হচ্ছে। আচ্ছা স্যার বুঝতে পেরেছি। স্যার এখানে পোলারিটি চেঞ্জ হবে না, সম্ভব নয়, এখানে পোলারিটি চেঞ্জ হবে না, সম্ভব নয়। দিস ইজ সিরিজ অ্যান্ড প্যারালাল, নাও উই নিড টু মিক্সড দ্য সার্কিট।
সিরিজ আর প্যারালালকে মিক্সড করব, তাকেই বলবো মিক্সড গ্রুপিং। কি বলবো? মিক্সড গ্রুপিং। মিক্সড গ্রুপিং। আমি এটা হাতেই এঁকে দিচ্ছি, হ্যাঁ, একটু খারাপ হবে আঁকাটা, একটু বুঝে নিন। মিক্সড গ্রুপিং। মিক্সড গ্রুপিং এর জন্য কি করবো শোনা? মিক্সড গ্রুপিং স্যার কি এঁকেছেন, এটা কি কঠিন? একদম সোজা জিনিস, কিচ্ছু কঠিন না। শোন, এ থেকে বি টার্মিনালের মধ্যে আমি ইএমএফ, স্মল আর রেজিস্ট্যান্স, এরকম ইলেকট্রিক সেল সিরিজে প্রত্যেকটা এন্ডে, মানে এইখানে এন, এখানে এন, এখানে এন, এন 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 করে আছে। আর এই দিকে আবার এম সংখ্যক আছে, এম নাম্বার আছে নিচে। মানে সিরিজে কটা করে আছে, প্রত্যেকটাই লাইনে কটা করে আছে, এন করে। আবার এরকম এই যে 1 2 3 4 এঁকেছি, এইদিকে আবার এম নাম্বার আছে। আচ্ছা স্যার, বুঝতে পারলো। আর বাইরে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর। স্যার কারেন্ট বেরোবে সার্কিট থেকে? ইয়েস স্যার, আই কারেন্ট বেরোচ্ছে। মনে করো আই কারেন্ট বেরোবে, চলো এখান থেকে আই কারেন্ট বার করো। সার্কিট থেকে কারেন্ট বেরোলো আই, এর মধ্যে দিয়ে আই, এইখানে কত আই। তো প্রথমে কি করব, আমরা ভাঙবো সার্কিটটাকে। প্রথমে সিরিজগুলোকে ভেঙে আমি ছোট করে নিচ্ছি। আমি কি এরকম আঁকতে পারবো? ভাব, এ থেকে বি এর মধ্যে, এ থেকে বি এর মধ্যে এই এন নাম্বার অফ সেল সবগুলো মিলিয়ে একটা হবে। ইয়েস স্যার। এন নাম্বার অফ সেল সিরিজে থাকলে কত হয়? এন ই। এন নাম্বার অফ রেজিস্ট্যান্স এন আর। ইয়েস স্যার। সেরকম ভাবে সেম ভাবে এরকম ভাবে চলতে থাকবে। নিচের পার্টটাতেও কত আসবে? এন ই এন আর। ইয়েস স্যার। সিরিজে ছিল তো, এই যে এই সব কটা মিলিয়ে একটা হবে, একটা। তাহলে সব কটার ই করে হলে কত হবে? এন ই। আর গুলোর জন্য কত হবে? এন আর। সেরকম আমি করে গেছি। এরকম ভাবে চলতেই আছে, চলতেই আছে, বালতির সাবানের মতন। শেষ পর্যন্ত এইখানে কত এলো? এন ই এন আর, এন ই এন আর। বেশ স্যার, বুঝতে পারলাম। এইখান থেকে আমি একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স কানেক্ট করেছি, এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর। স্যার এইখান থেকে কারেন্ট বেরোবে? ইয়েস স্যার, আই। এবার ভাব, এইখানে কটা আছে, এখনো নিচের দিকে কটা আছে? এম নাম্বার আছে। তাহলে স্যার কারেন্ট থ্রু দ্য সার্কিট, কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য সার্কিট, কারেন্ট থ্রু দ্য সার্কিট করে দেয় একবারে। কারেন্ট থ্রু দ্য সার্কিট কত হবে? স্যার সার্কিটের ফর্মুলা কি ছিল? কারেন্ট থ্রু দ্য সার্কিট আই ইজ ইকুয়াল টু ই ইকুইভ্যালেন্ট বাই আর প্লাস আর ইকুইভ্যালেন্ট। বেশ স্যার। এবার বল, একটার যা হয় প্যারালালে কি হয়? সবার মিলিয়েও তাই হয়। আচ্ছা, তার মানে আই সমান হলো এন ই। ইয়েস স্যার, আরটা বসে গেল। এবার ভাব, এন আর এন আর এন আর করে এরকম কতগুলো আছে? এন খানা। তাহলে প্যারালালে থাকলে কত হবে? এন আর বাই এন। ইয়েস স্যার, एन आर बाई एन। স্যার ইতনা ইজি থা, ইতনা ইজি থা। সিরিজে যখন থাকছিল তখন কত হবে? আরগুলো যোগ হয়ে গিয়ে অ্যাডিশন হতে 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 এন আর এন আর এন আর এন আর, প্রত্যেকটা টার্মে তাই হবে। এবার এরা প্যারালালে কটা আছে? এম খানা। তাহলে এন আর বাই এন। এইটাকে একটু সিম্পলিফাই করলে আই তোর আসবে এম এন ই বাই এম আর প্লাস এন আর। স্যার এন কি? প্যারালালে কতগুলো আছে, এন কি? সিরিজে কতগুলো আছে। ভেরি 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 ইম্পর্টেন্ট। এবার বলছে এই কারেন্টটাকে আমি ম্যাক্সিমাম চাইছি, ম্যাক্সিমাম কত কারেন্ট যাবে? আচ্ছা, তোর আই কত এসছে একবার তুই বল। আই সমান এম এন ই বাই এম আর প্লাস এন আর। ইয়েস স্যার, এই কারেন্ট এসছে। তো আইকে যদি ম্যাক্সিমাম হতে হয়, আইকে যদি আমি ম্যাক্সিমাম করতে চাই, এই নিচের টার্মটাকে স্যার আমায় কি করতে হবে? মিনিমাম। ইয়েস স্যার, মিনিমাম করতে হবে। ওকে মিনিমাম করতে গেলে এম আর প্লাস এন আর, এইটাকে আমি কিরমভাবে লিখতে পারবো? আন্ডার রুট এম ক্যাপিটাল আর এর স্কোয়ার প্লাস আন্ডার রুট স্মল এন আর তার স্কোয়ার। ইয়েস স্যার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি হয়? এম আর প্লাস এন আর তার হোল স্কোয়ার প্লাস, এই সরি এটা মাইনাস কর, মাইনাস
প্লাস 2 আন্ডার রুট এম ক্যাপিটাল আর ইন্টু এম স্মল আর। এবার ভাব এই টার্মটাকে আমাকে মিনিমাম করতে হবে। এই টার্মটাকে যদি মিনিমাম করি, এ তো নন জিরো, এম নন জিরো, এন নন জিরো, আর নন জিরো, ছোট আর নন জিরো, একে তো আমি জিরো করতে পারবো না, কিন্তু একে তো আমি জিরো করতেই পারি, তবেই মিনিমাম হবে। সো আন্ডার রুট এম আর মাইনাস আন্ডার রুট এন আর তার হোল স্কোয়ার সমান 0। সো এম আর ইজ ইকুয়াল টু এন আর, তাহলে আর ইজ ইকুয়াল টু এন আর বাই ক্যাপিটাল এম। দিস ইজ দ্য কন্ডিশন ফর ম্যাক্সিমাম কারেন্ট, কন্ডিশন ফর ম্যাক্সিমাম কারেন্ট, maximum current. Very very important sir, very very important, very very important for board. In mixed grouping, find out the current flowing through the circuit and find the condition when the current is maximum, and also find the maximum current. So maximum current will be your I max is equal to, এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও ওর মান এম এন ই, এম ক্যাপিটাল আর এর জায়গায় লিখে দাও এন স্মল আর বাই এম, ওটাই তো এসছে ক্যাপিটাল আর এর ভ্যালু, প্লাস এন আর, এম এম কেটে গেল, আই ম্যাক্স ইজ ইকুয়াল টু এম এন ই বাই এন আর প্লাস এন আর, টু এন স্মল আর কেটে দাও, তাহলে আই ম্যাক্স সমান এলো তোমার এম ই বাই 2 স্মল আর। যদি আমি স্মল আর দিয়ে লিখি, আর যদি ক্যাপিটাল আর দিয়ে লিখি স্যার, কেন লেখা যাবে না, লেখা যাবে স্যার। আই ম্যাক্স তখন আসবে এন ই বাই 2 ক্যাপিটাল আর, মানটা বসাবে এখান থেকে, আরটাকে ঘুরিয়ে বসাবে ছোট আর এর জায়গায়, এইটা আসবে। দিস ইজ দ্য ম্যাক্সিমাম কারেন্ট। So this is the current flowing through the mixed grouping circuit. This is the condition for maximum current in mixed grouping circuit, and this is the maximum current flowing through the mixed grouping circuit. Very 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 important. এই ছিল হচ্ছে সেল। এই সেলের কম্বিনেশন, এই সমস্ত কনসেপ্টকে নিয়ে আমরা পড়ব KCL KVL, কিরচফ কাম ইনটু এক্সিস্টেন্স। কিরচফ এসে গেছে স্যার, কিরচফ এসে গেছেন, এবার ওনাকে নিয়ে পড়তে হবে। তো ফার্স্ট থিং ইজ KCL, কিরচফ ফার্স্ট ল। আমি দেখ হেডিং মেরেছি কিরচফ ফার্স্ট ল। স্যার এটাকে আমরা KCL বলি, KCL, or it is known as junction rule, junction rule, junction rule. স্যার প্রথম কথা হচ্ছে জাংশন কি, হোয়াট ইজ জাংশন? Junction means a point, junction means a point where more than 3 or more than 3 wires are connected. So junction is a point where 3 or more than 3 wires are connected. Here I have written that, here I am drawing that 3 wires are connected in this point. So this is a junction point. And KCL, current law, is saying, Kirchhoff's current law is saying that Kirchhoff's first law or junction rule, in an electric circuit, the algebraic sum of the current meeting at any junction in the circuit is 0. একটা সার্কিটে টোটাল যে কারেন্ট সেটা 0 হবে। দ্যাট মিনস সাপোজ হিয়ার I1 current is coming and here I2 current is coming. Here the total current will emit I3. Hence we can say that I1 plus I2 is equal to I3. Sir, current is not a vector quantity. যত কারেন্ট একটা, the amount of current entering in a junction, same total amount of current will emit or emerge from the junction. This is the junction rule. মানে যে কারেন্টগুলো ঢুকছে তাকে যদি তুই পজিটিভ ধরিস, তাহলে যে কারেন্টগুলো বেরোচ্ছে
তাদেরকে আমরা কি ধরবো, নেগেটিভ। কিংবা যে কারেন্টগুলো বেরোচ্ছে সেইটাকে যদি পজিটিভ ধরিস, যেগুলো ঢুকছে জাংশনে তাকে কি ধরবো, নেগেটিভ। আচ্ছা, সো উই ক্যান সে দ্যাট I1 প্লাস I2 প্লাস minus I3 is equal to 0. Hence we can say that summation of total current is 0. This is KCL. This is KCL. KCL is a very small thing. খুব ইজি জিনিস, তুই বাচ্চাবেলা থেকে করে আসছিস, ব্যাটারি থেকে কারেন্ট বার করতিস, বিভিন্ন পাতে তাকে কি করতিস, then the current will divide in the paths, and literally the all current, the current that is dividing, that is same. Suppose I current is dividing in two parts, I1 and I2, then summation of I1 plus I2 is equal to A. এটা তোমরা করে এসেছি, we have done. সেম জিনিস is KCL, that is KCL, ওটা আমরা এতদিন জানতাম না KCL বলে, that is KCL or জাংশন রুল। তাহলে জাংশন রুল কি বলছে, একটা সার্কিটের জাংশন পয়েন্টে যত কারেন্ট ঢুকবে তত কারেন্টই বেরোবে। এবার তুই আমায় বল, এই যে কারেন্টটা ঢুকছে সেটা কি অ্যাঙ্গেলের উপর ডিপেন্ডেন্ট? নো স্যার, দ্যাটস ওয়াই কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি, ইট ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি। আন্ডারস্টুড? অ্যান্ড দিস কিরচফ ফার্স্ট ল অর KCL এখানে লিখছি দেখ, KCL based on conservation of charge, স্যার KCL কার উপর বেস্ট করে? কনজারভেশন অফ চার্জ। স্যার ভেরি ইম্পর্টেন্ট, very important. KCL কি? This is the statement of KCL, and KCL based on conservation of charge, laws of conservation of charge. মোট চার্জ কনস্ট্যান্ট থাকবে, তার উপরেই বেস করে। তুই ধর না এখান দিয়ে Q1, suppose Q1 charge is going and Q2 charge is going, and the total charge that is emerging out from the junction is Q3. So Q1 by T plus Q2 by T, that is equal to Q3 by T. T eliminated, so Q1 plus Q2 is equal to Q3. That is laws of conservation of charge. আচ্ছা স্যার, KCL বুঝতে পারলাম। KVL কি বলছে দেখ, KVL কি বলছে? KVL is saying that Kirchhoff's second law or loop rule, একে কি বলে? loop rule কি বলছে আগে জেনে নে, তারপরে in any closed loop, লুপটাকে ক্লোজড হতে হবে। আচ্ছা, of a circuit, the algebraic sum of all the products of current and the resistance in each part of the loop is equal to the algebraic sum of EMF. মানে কি? algebraic sum of net voltage is 0. একটা ক্লোজড সার্কিটের জন্য টোটাল পোটেন্সিয়াল কত হবে? ভোল্টেজ 0 হবে। वोल्टेज डिफरेंस कितना होगा? 0 होगा सर। यही बात यहाँ पे लिखा हुआ है। एक ही जिनिस वोल्टेज, अरे प्रोडक्ट ऑफ करंट एंड रेजिस्टेंस, व्हाट इज इट? इट इज नथिंग बट वोल्टेज। सो टोटल वोल्टेज इज 0 फॉर अ क्लोज्ड लूप। yes sir, and this loop rule is based on conservation of energy। अच्छा, ফার্স্ট রুল হচ্ছে KCL based on or Kirchhoff first law is based on conservation of charge, and second law is based on conservation of energy. Very good. এবার এইটাকে নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। এসো, কি বলতে চাইছে দেখো, কি বলতে চাইছে। মনে কর স্যার সার্কিটে আমাকে কি দেবে? স্যার সেল দেবে, রেজিস্ট্যান্স দেবে, মানে রেজিস্টার দেবে। তো সেলের জন্য কি হয় আগে ভাব। সেল, ইলেকট্রিক সেলসের জন্য কি হয়? সেলসের জন্য স্যার এখানে একটা লুপের ডাইরেকশন হয়, লুপের তোকে ডাইরেকশন নিতে হয়, সেটা তোর হাতে, খাতা তোর, পেন তোর। তো ইউ হ্যাভ টু চুজ আ ডাইরেকশন অফ লুপ
it can be clockwise or anti-clockwise, that is depending on you can choose it যে লুপ ডাইরেকশন আমি ক্লকওয়াইজ নেবো না অ্যান্টি ক্লকওয়াইজ নেবো। তুই ক্লকওয়াইজও নিতে পারিস, অ্যান্টি ক্লকওয়াইজও নিতে পারিস, তোর ব্যাপার, এটা একদম তোর ব্যাপার, একান্ত ব্যক্তিগত ব্যাপার, ইওর পার্সোনাল ম্যাটার। আচ্ছা স্যার, মনে কর এরকম একটা সেল আছে, বেসিক্যালি এই সেলগুলোর ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আমরা কি ধরে নিই? নেগলেজেবল মানে জিরো, স্মল আর জিরো। ইএমএফ এর একটা সেল আছে, তো স্যার সেল মানে এটা পজিটিভ, এটা নেগেটিভ। মনে কর তোর লুপের পাথ এইদিকে হলো, লুপের তো একটা পাথ ধরতে হয়, আমি যে বললুম যে লুপ হতে পারে ক্লকওয়াইজ কিংবা অ্যান্টি ক্লকওয়াইজ, দিস ইজ দ্য লুপ পাথ। লুপ পাথ এইদিকে হলে পোটেনশিয়াল ডিফারেন্স হবে মাইনাস ই। স্যার পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছে মানে ভোল্টেজের ড্রপ হচ্ছে, ভাব এটা 10 ভোল্ট, 10 ভোল্ট মানে কি? এটা 10, এটা 0, তাহলে 10 থেকে এইদিকে গেলে কি হবে? ড্রপ খাবে। দিস ইজ ভোল্টেজ ড্রপস যখন লুপ মানে শিখলুম স্যার লুপের পাথ যদি পজিটিভ থেকে নেগেটিভ, তার মানে স্যার ইলেকট্রিক সেলস only follow the path of loop, the loop path। এ শুধু লুপের পাথকে ফলো করবে, বিবাহিত লোকজন শুধুমাত্র বউয়ের কথা শুনবে, লুপ পাথ হচ্ছে বউ। আচ্ছা স্যার, সেম জিনিস ভাব যদি সেল এরকম হয়ে যায়, তোর এটা সেল ইএমএফ এর সেল, দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস, অ্যান্ড দ্য লুপ পাথ ইজ ফ্রম নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভ, তখন ডেল্টা ভি হবে, ভোল্টেজ চেঞ্জ হবে প্লাস ই, তখন হয় ভোল্টেজ গেইনস, তখন পোটেনশিয়াল গেইন হয়, ভোল্টেজ গেইন হয়। আচ্ছা স্যার, তার মানে ইলেকট্রিক সেল শুধু কার ফলো করবে? স্যার শুধু লুপের পাথ ফলো করবে। স্যার কারেন্টের পাথও থাকবে, কারেন্টকে কেসিএল লাগাতে হবে, কেসিএল লাগিয়ে কারেন্টের পাথগুলো বার করে নেবো, কিন্তু লুপের পথই শুধু ফলো করবে কে? ইলেকট্রিক সেল শুধুমাত্র লুপের পাথ ফলো করবে। ইলেকট্রিক সেলস অনলি ফলো দ্য লুপ পাথ। If the loop path is from negative to positive, then it is positive. If the loop path is from negative to positive, positive to negative, then the potential is negative. যদি লুপের পাথ পজিটিভ থেকে নেগেটিভ হয় তাহলে মাইনাস, আর যদি মাইনাস থেকে প্লাস হয় তাহলে প্লাস। এইটুকুনি? ইয়েস স্যার, শুধু এইটুকুনি মনে রাখতে হবে। নাও রেজিস্টারের জন্য কি হবে? রেজিস্টার্স হচ্ছে কি না, রেজিস্টার্স হচ্ছে ব্যাচেলার ছেলে, ওর অনেকগুলো গার্লফ্রেন্ড, অনেকগুলো নয়, দুখানা। রেজিস্টার্স ফলো বোথ কারেন্ট path and loop path, লুপের পাথকেও ফলো করবে, কারেন্টের পাথকেও ফলো করবে, দুজনকে, দুটো গার্লফ্রেন্ড অ্যাট এ টাইম। রেজিস্টার শুড মেনটেন টু গার্লফ্রেন্ড, ওয়ান ইজ কারেন্ট পাথ, অ্যানাদার ওয়ান ইজ লুপ পাথ, দুজনকেই দেখে শুনে রাখতে হবে, না হলে কেলেঙ্কারি। বেশ স্যার, সো সাপোজ দিস ইজ আ রেজিস্টার having resistance R, okay sir। now suppose current in this direction, মনে কর কারেন্ট এইদিকে, এটা কারেন্টের ডাইরেকশন, and loop path is in this direction, loop path এইদিকে, এটা loop path। স্যার কারেন্টের পাথ কি করে পাবো? কেসিএল ইউজ করতে হবে, কারেন্টকে ডিভাইড করতে হবে, যেটা তুই ব্যাটারি থেকে এমনি কারেন্ট বার করতিস সেটাকে বার করতে হবে, সেরকম করলেই কারেন্টের ডাইরেকশন পেয়ে যাবে। আচ্ছা, যদি এরকম হয় দেন ডেল্টা ভি তখন হবে কারেন্টের পাথ আর লুপ পাথ যদি একই হয়ে যায় দেন নেগেটিভ মাইনাস
কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। আচ্ছা, দুটো গার্লফ্রেন্ডই যদি একই দিকে চলে আসে তবে কি করতে হবে? পালাতে হবে, নেগেটিভ। মনে রাখ এরকম ভাবে, if current path and loop path is in the same direction for resistors, then the potential difference is negative. আবার যদি এরকম হয়, কারেন্টের পাথ এই দিকে, this is R, this is current and this is loop path এই দিকে, উল্টো দিকে, loop path এই দিকে, তখন ডেল্টা ভি হবে প্লাস আইআর, তখন পোটেনশিয়াল পজিটিভ হবে। যদি কারেন্ট আর লুপের পাথ একই দিকে হয়ে যায় তাহলে নেগেটিভ পোটেনশিয়াল, আর যদি উল্টো দিকে হয় তাহলে পজিটিভ। এই দুটো কেস তোকে মনে রাখতে হবে। সেল তাকে কাকে ফলো করে? সেল অনলি ফলোস লুপ পাথ, whereas resistors follow both the current path and loop path. and যদি সেলের ক্ষেত্রে নেগেটিভ থেকে পজিটিভ যায় তাহলে কি হবে? লুপ পাথ পজিটিভ, পজিটিভ থেকে নেগেটিভ গেলে নেগেটিভ। রেজিস্টারের ক্ষেত্রে কারেন্ট আর লুপ পাথ যদি একই হয়ে যায় নেগেটিভ, উল্টো দিকে হলে পজিটিভ। এই জিনিস তোকে মেনটেন করতে হবে, করে সলভ করতে হবে কোশ্চেন। স্যার কেভিএল এর একটা কোশ্চেন আসে, তো চলো আমি একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ আমি হাতেই আঁকছি, দেখ এরকম একটা সার্কিট আছে, দেখো একদম একটা ইজি সার্কিট দেবো, একদম একটা ইজি সার্কিট দেবো। এরকম একটা সার্কিট আছে, মনে করে এটা 10 ভোল্ট, এটা 1 ওহম, 1 ওহম, এটা 20 ভোল্ট, এটা 2 ওহম, এটা 3 ওহম, এটা 4 ওহম, and this is 10 ভোল্ট। তো দে আর সেইং দ্যাট, তোকে এরকমই দেওয়া হবে যে কোশ্চেন, ফাইন্ড দ্য কারেন্ট ইন ইচ রেজিস্টার অর ফাইন্ড দ্য কারেন্ট ইন অমুক রেজিস্টার, বলে একটা রেজিস্টারের মধ্যে কত কারেন্ট, এরকম ভাবে দেবে কোশ্চেন। আচ্ছা স্যার, ফার্স্ট অফ অল উই নিড টু নেম দিস লুপ। প্রথম বলে তুই নতুন বলে এসব নাম দিতে হচ্ছে। সাপোজ দিস ইজ এ বি সি ডি। সো হিয়ার A B C D A is a closed loop. Yes sir, closed loop. Okay sir, হ্যাঁ স্যার ক্লোজড পুরো ABCD এ পর্যন্ত। এখন তোর প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা সেল থেকে ব্যাটারি বার করা, এই যে কোনো একটা সেল থেকে বা ব্যাটারি থেকে কারেন্ট বার করা। ইউ নিড টু ফ্লো দ্য কারেন্ট থ্রু দ্য সার্কিট ফ্রম অনলি ওয়ান সেল। দেখ এখানে সেল 3টে আছে, তোর ইচ্ছা তুই কোন সেল থেকে কারেন্ট বার করবি। ধর আমি যেমন এই সেল থেকে কারেন্ট বার করছি, এই সেলটা থেকে, এই সেল থেকে কারেন্ট বেরোচ্ছে আই, এনে কারেন্ট ঘুরবে এরম ভাবে, এইখান দিয়ে আই যাচ্ছে, এইখান দিয়ে আই যাবে। এবার কি করবি, সেলের কাছে কারেন্টের ডাইরেকশন দিবি না। কেন? ডোন্ট রাইট দ্য কারেন্ট ডাইরেকশন বিফোর সেল। কেন? সেল তো কারেন্টকে পাথকে ফলো করে না, তো গুলিয়ে যাওয়ার চান্সটা কমে যাবে। যেমন দেখ এই আই কারেন্টই এইখান দিয়ে আসবে, এসে এইখান দিয়ে আই যাচ্ছে, আমি আঁকতে পারি কিন্তু আমি আঁকলাম না, আমি এইখানে দেবো ডাইরেকশনটা। কারণ সেল কারেন্টের পাথকে ফলো করে না, গোলাবে কম, রেজিস্ট্যান্স ফলো করে, রেজিস্ট্যান্সের কাছে দিন আই। তারপর আবার এইখান দিয়ে আই বেরিয়ে এই যাচ্ছে, এই আই কারেন্ট এইখান দিয়ে যাচ্ছে, আই কত কারেন্ট বার করেছিলিস? আই কারেন্ট। সেলে কত এসছে? আই কারেন্ট। নো প্রবলেম, তার মানে অঙ্ক ঠিক আছে। এইভাবে দেখ সেল, যে কোনো একটা সেল থেকে কারেন্ট বার করলেই তোর কি চলে আসবে? কারেন্টের ডাইরেকশন অটোমেটিক চলে আসবে, অটোমেটিক। অ্যান্ড দিস ইজ কেসিএল। এবার তুই কি করবি, একটা লুপের পাথ নিবি। তার আগে তুই সেলের পজিটিভ নেগেটিভ গুলো চিহ্ন করবি, প্লাস মাইনাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস চিহ্ন দিয়ে দিবি। এবার লুপটাকে নিতে হবে। তুই বল তুই কোন দিকে লুপ নিবি, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ?
আমি নিচ্ছি ক্লকওয়াইজ, তোর ইচ্ছা তুই অ্যান্টি ক্লকওয়াইজও নিতে পারিস। আর সব সময় চাইবি লুপগুলোকে এরম চৌকো করে আঁকতে। কেন স্যার? স্যার বুঝতে হেভি সুবিধা হয়, হেভি সুবিধা হয়। এইটা লুপের পাথ হলে লুপ ক্লকওয়াইজ নিচ্ছি, তার মানে এরকম ঘুরবে, এই 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 এই। দিস ইজ লুপ পাথ, লুপ পাথ। দেখ ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ বইতে কি এরকম গোল করে দেওয়া থাকে, তুই গোল করে যদি পারিস করবি, না হলে এরকম চৌকো করে আঁকলে তো সুবিধে, বুঝতে সুবিধে যেরকম ভাবে কারেন্টটা ঘুরছে, কারণ সার্কিটটা চৌকো, দ্যাটস ওয়াই। তুই এখানে অ্যান্টি ক্লকওয়াইজও নিতে পারিস। এরপর তোর কাজ হচ্ছে সব কটার জন্য পোটেনশিয়ালকে কি করব, জিরো করব। তো যে কোনো একটা জায়গা থেকে স্টার্ট কর। আমি যে এইখান থেকে কারেন্ট বার করেছি মানে এইখান থেকেই নিতে হবে, কেউ মাথার দিব্যি দেন। তুই চাইলে এইখান থেকে স্টার্ট করতে পারিস, তুই চাইলে এইখান থেকে স্টার্ট করতে পারিস, তুই চাইলে এইখান থেকে স্টার্ট করতে পারিস। তো স্যার আমি বেসিক্যালি এইখান থেকেই স্টার্ট করছি। তো ফার্স্টে কি আছে, সেল। সেল কাকে ফলো করে, লুপের পাথ। লুপের পাথ কোন দিকে, এই দিকে, তার মানে প্লাস থেকে মাইনাস। দেখ লুপের পাথ কোন দিকে, প্লাস থেকে মাইনাসের দিকে, তার মানে -10। ইয়েস স্যার, এর কাজ শেষ। তারপর রেজিস্টার, এ দুটোই দেখবে, কারেন্টের পাথ, লুপের পাথ উল্টো, তার মানে প্লাস। কারেন্ট কত, আই, রেজিস্টার কত, রেজিস্ট্যান্স কত 4, সো 4 ইন্টু আই। এর কাজ শেষ। কেন স্যার, এই রেজিস্টার ছিল, দুজনেরই কাজ পাথ দেখবে, এই যে লুপের পাথ এই দিকে আর কারেন্টের পাথ এই দিকে, উল্টো দিকে হলে প্লাস হতো, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। ওকে স্যার। নেক্সট, নেক্সট আবার সেল। সেল কি দেখবে, শুধুমাত্র লুপের পাথ। লুপ কোন দিকে, এই দিকে, মানে প্লাস থেকে মাইনাস, তাহলে কি হবে -10। ইয়েস স্যার, খতম, এর কাজ। নেক্সট আবার রেজিস্টার। রেজিস্টার দুটোরই পাথ দেখে, লুপের পাথ, কারেন্টের পাথ উল্টো দিকে, তার মানে প্লাস। রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট, সো 3 ইন্টু আই। ওকে স্যার, ইজ ডান, জব ইজ ডান। নেক্সট আবার রেজিস্টার। রেজিস্টার কি করে, কারেন্টের পাথ প্লাস লুপের পাথ। এই দেখো কারেন্টের পাথ এইদিকে, লুপের পাথ এইদিকে, উল্টো দিকে, তার মানে প্লাস। রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট 2 ইন্টু আই। ওকে স্যার, এর কাজও শেষ। নেক্সট সেল। সেল কাকে দেখে, শুধু লুপের পাথ। লুপ কোন দিকে, এই দিকে, তার মানে মাইনাস থেকে প্লাসের দিকে, তার মানে প্লাস কত 20, কত 20। আচ্ছা এটাকে 20 করে নে, তো এটাকে 20 করে নে, +20। এর কাজ শেষ। এটাকে 20 করে নিতে বললাম, 20 ভোল্ট। নেক্সট আবার রেজিস্টার। রেজিস্টার কি করে, কারেন্টের পাথ আর লুপের পাথ দুজনেই দেখে, দুটোকেই দেখবে, কারেন্টের পাথ এইদিকে, লুপের পাথ এইদিকে, অপোজিট, তার মানে প্লাস। কত রেজিস্ট্যান্স 1, কারেন্ট কত আই, তার মানে 1 ইন্টু আই, 1 ইন্টু আই। সব কটা হয়ে গেছে, ইয়েস স্যার। দেখো কোনো বাকি আছে নাকি, সমান 0, সমান 0। তাহলে এইখান থেকে পাবো -20 +20 কেটে যাবে, 4i 3i 7i, 7i 8i 10i, তাহলে -10 ইজ +10i ইজ ইকুয়াল টু 0, সো i ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। আই কত কারেন্ট, 1 অ্যাম্পিয়ার করে সব রেজিস্টার দিয়ে যাচ্ছে, কারণ সব রেজিস্টারের মধ্যে দিয়ে দেখো আই আছে। এরম ভাবে অঙ্ক করতে হবে তোমাকে, রেজিস্টারের জন্য রেজিস্টারের নিয়ম ফলো করতে হবে, সেলের জন্য সেলের নিয়ম ফলো করতে হবে। যদি মনে রাখতে পারো খুব ভালো, না মনে রাখতে পারলে তোমার মনে ডাউটস তৈরি হবে, তুমি 11-এ পড়ো নাই, ইলেকট্রিক দেখেই মনে হচ্ছে ये हम आ गए हैं कहाँ, हमारे पास भी एक ऐसा स्टूडेंट है, वो हर वक्त उसके मन में डाउट ही डाउट रहता है, क्योंकि 11 उसने पढ़ा ही नहीं। চলো এরকম ভাবে অঙ্ক করতে হবে। এবার এখানে একটা লুপ ছিল বলে একটা লুপ, দুটো লুপ হলে দুটো লুপ, তিনটে হলে তিনটে। যখনই দুটো লুপ আসবে তখনই জানবি দুটো করে ইকুয়েশন আসবে, সেই দুটো ইকুয়েশন সলভ করে অঙ্ক করতে হবে। চলো দেখি, চলো এইখানে দেখো যেমন কোশ্চেন দিয়েছে, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, আনছি, এসছে, দাঁড়াও। এই বান্টির সাবানের মতন স্লো হয়ে গেছে, স্লো হয়ে গেছে বান্টির সাবানের মতন।
In the given circuit shown E1, E2 and our batteries having EMF এত and এত respectively internal, ও বাবা এখানে আবার internal resistance ও দিয়েছে। আচ্ছা, 1 ohm and 2 ohm respectively. Using Kirchhoff's law, calculate current I1, I2 and I3. ISC 2011। স্যার এই সার্কিটটা থেকে তোমায় I1, I2, I3 বার করতে হবে। আচ্ছা, প্রথমে দেখ I1 কোথা থেকে বেরোচ্ছে। I1 এইখান থেকে বেরিয়েছে, এই I1 যাচ্ছে। I1 আবার দুটো পার্টে ভেঙেছে, I3 আর I2, I2 আর I3। বাবা ওই রে I2, হ্যাঁ চলো কি করে করব। প্রথমে দেখ, তুই দেখতে পাচ্ছিস এখানে দুটো লুপ, একটা এই লুপ আর একটা এই লুপ। দুটো লুপের পাথ হবে। স্যার তোর ইচ্ছা, তুই একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ দিতে পারিস, দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ দিতে পারিস, দুটোই ক্লকওয়াইজ দিতে পারিস, তোর ব্যাপার। এখন দেখ, প্রথম যখন আমি এই সার্কিটটা ধরবো, এই লুপটা PQS, কি PQS, ফর লুপ PQS, ফর PQSP, মানে এই লুপটার জন্য কারেন্টের তো ডাইরেকশন দেওয়া আছে। তো আমি ক্লকওয়াইজ লুপটাকে ঘোরাচ্ছি, কি ক্লকওয়াইজ ঘোরালে দিস ইজ প্লাস, দিস ইজ মাইনাস। প্রথমে আমি এইখান থেকে শুরু করছি ই, তাহলে লুপের পাথকে ফলো করবে। লুপের পাথ কোন দিকে, এই যে লুপের পাথ মাইনাস থেকে প্লাস, তার মানে +4, এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কত 1, প্লাস I1 ইন্টু, এবার দেখ লুপ আর কারেন্ট একই দিকে আছে, তার মানে মাইনাস হয়ে যাবে, মাইনাস I1 ইন্টু 1। এটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য গেল, কারণ এর ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে 1। মানে তুই এরকম ভেবে নিতে পারিস যে এইখানে একটা ছোট্ট রেজিস্ট্যান্স আছে, তার এ হচ্ছে 1 ওহম। তো কারেন্ট রেজিস্ট্যান্স কি হয়, কারেন্ট আর লুপ দুজনের পথই দেখে, লুপের পাথ এইদিকে, কারেন্টের পাথও এইদিকে, তার মানে মাইনাস। ইয়েস স্যার, মাইনাস। দিস ইজ সলভড। এর কাজ শেষ। নেক্সট একে আয়, এ কি রেজিস্টার, লুপের পাথ এইদিকে, কারেন্টের পাথও এইদিকে, -4 ইন্টু I1। ইয়েস স্যার, 4 ইন্টু I1। তারপর এইখানে এসো, এও রেজিস্টার, এ কি দেখবে, লুপের পাথ কোন দিকে, এইদিকে, কারেন্টের পাথও এইদিকে, -10 ইন্টু I3 ইজ ইকুয়াল টু 0। ইয়েস স্যার। দেখার কেউ নেই, এ এ এ এ সবাই হয়ে গেছে। তাহলে এইখান থেকে আমি পাবো 4 মাইনাস 5I1 মাইনাস 10I3 ইজ ইকুয়াল টু 0, 1 নম্বর ইকুয়েশন। এবার দেখ, তুই ভাব এই I1টাকে আমি এরকম ভাবতে পারি যে এই সেল থেকে আমার I1 কারেন্ট বেরিয়ে এদিকে আসছে, সেই I1 কারেন্টটা, এই যে I1 কারেন্টটা যে বেরোচ্ছে, সে গিয়ে দুটো পার্টে ভেঙেছে, এদিকে I3 আর এইদিকে I2। স্যার I2 তো এইদিকে নেই, I2 তো এইদিকে আছে, সো হোয়াট, ইট ক্যান বি ট্রিটেড অ্যাজ নেগেটিভ। তার মানে I1 সমান আমি লিখতেই পারি I2 প্লাস I3। ইয়েস স্যার, লিখতে পারি। তাহলে এইখানে I2 জায়গায় যদি আমি ভ্যালু, I1 এর জায়গায় ভ্যালুটা বসাই, তাহলে পাবো 4 মাইনাস 5, I1 এর জায়গায় হচ্ছে 5I2 প্লাস 5I3, মানে হচ্ছে -5I3 ইজ ইকুয়াল টু 0। হেন্স 5I2 প্লাস 5I3 ইজ ইকুয়াল টু 4, 1 নাম্বার ইকুয়েশন। নেক্সট, এই লুপটার জন্য আমি লুপ পাথ ধরছি ক্লকওয়াইজ। তাহলে ফর লুপ QRSQ, এইখানে আবার কোথা থেকে শুরু করবি, আগে মাইনাস প্লাস দিয়ে দে, মাইনাস প্লাস, এখান থেকে শুরু কর। লুপ পথ কোন দিকে, এইদিকে, কারণ এই সেল কাকে দেখে, শুধু লুপের পাথ ক্লকওয়াইজ, মানে এইদিকে মাইনাস, প্লাস থেকে মাইনাস, তার মানে মাইনাস কত ছিল এটা 3.5। ওকে স্যার। এবার এতেই একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে ধরে নে,
তাহলে রেজিস্ট্যান্স কি হয়, দুজনের পাথ দেখে, লুপের প্লাস কারেন্টের, লুপ এইদিকে কারেন্ট এইদিকে প্লাস প্লাস, ওইখানে কারেন্ট কত যাচ্ছিল I2 ইন্টু রেজিস্ট্যান্স হচ্ছে 2 হো গিয়া। তারপর এইখানে দেখ, এইখানে কারেন্ট এইদিকে, লুপ এইদিকে উল্টো দিকে, তার মানে প্লাস I3 ইন্টু 10, I3 কারেন্ট আর 10, এর কাজ শেষ। ও স্যার, তার মানে এই লুপের যে এটা মিডল পোর্শনটা, এই দুই পক্ষতেই আছে, বর পক্ষতেও আছে, কোনো পক্ষতেও আছে, এই ঘটক দুদিকেই আছে, দুদিকেই নিতে হবে। নেক্সট একে দেখ, স্যার লুপের পাথ কোন দিকে, ক্লকওয়াইজ হলে এইদিকে আর কারেন্ট এইদিকে, তার মানে নেগেটিভ, এই পজিটিভ, দুজন বিপরীত দিকে আছে, অপোজিট, তার মানে 3 প্লাস 3 ইন্টু I2 ইজ ইকুয়াল, হ্যাঁ I2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে কি পাবো, -3.5 প্লাস 5I2 প্লাস 10I2 I3 is equal to 0, hence 5I1 plus 10I3, sorry I2 I3 is equal to 3.5. This is your second equation. এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে, সলভ করে তোকে I2 I3 আর I1 বার করতে হবে। এখন I2টা বার করলে তুই এইটা থেকে এইটাকে বাদ দে, 1 থেকে 2 কে বাদ দিয়ে দিলে 5I2 কেটে যাবে, কেটে গিয়ে কি আসবে, 5I3 মাইনাস 10I3, মানে 1 মাইনাস 2 করে দে, মানে 1 মাইনাস 2 করলে কি আসবে, -5I3 ইজ ইকুয়াল টু 0.5, 4 থেকে 3.5 0.5, তার মানে I3 তোর এলো মাইনাস 0.1 অ্যাম্পিয়ার। তার মানে স্যার I3 মাইনাস আসছে, মানে I3 এর অ্যাকচুয়াল ডাইরেকশন এইদিকে হওয়ার কথা ছিল, ওরা দিয়েছে উল্টো দিকে, ওই জন্য মাইনাস আসছে। I3 বেরিয়ে গেল, I3 বেরিয়ে গেলেই I2 বেরিয়ে যাবে, এখান থেকে I2 বার করে নে, I2 will be your 4 minus 5 0.5 by 5, hence I2 is equal to 3.5 by 5 মানে হচ্ছে 0.7 অ্যাম্পিয়ার, hence I1 is equal to your I2 plus I3, মানে এটা, হ্যাঁ এবার এখানে দেখ মাইনাস এটা এসছে, এটা প্লাস এসছে, তোকে এটা মাইনাসই নিতে হবে, এটা প্লাসই নিতে হবে, 0.6 অ্যাম্পিয়ার, 0.6 অ্যাম্পিয়ার এখানে যোগ করে দে। In this way we need to do this type of equation, very important, very important। একটা এরকম কোশ্চেন দেবেই দেবে, KVL দিয়ে একটা কোশ্চেন দেবেই। আর তুই দেখতে পাচ্ছিস যে আমি কোন সালের করেছি, 2011 রিসেন্টলি, ঠিক আছে, এরকম ধরনের একটা কোশ্চেন। তোকে খালি মাথা ঠান্ডা করে দেখতে হবে যে সেল না রেজিস্টার, সেই অনুযায়ী সবার ইএমএফ টোটাল পোটেনশিয়াল দেখে 0 করে দিতে হবে। এই ছিল একদম সোজা জিনিস। একে বলিস যদি না বুঝতে পেরেছিস তাহলে কিছু করার নেই, তাহলে तुम गलत प्लेनेट में आ गए हो। साइंस लेकर ऐसे क्वेश्चन सवाल का तुम्हारे पास अगर समाधान नहीं है तो तुम गलत प्लेनेट में हो। চলো টুকে নিতে থাকো। এরপরে দাঁড়া, 1 মিনিট দাঁড়া, এরপরে আর কি কেভিএল এর কোশ্চেন আছে দেখে নিচ্ছি। এখানে মনে হচ্ছে একটা আছে, আচ্ছা, ক্যালকুলেট দ্য কারেন্ট I1 I2 I3, এক सेम क्वेश्चन। नेग्लिजिबल इंटरनल रेजिस्टेंस माने इंटरनल रेजिस्टेंस कितना है रे कालिया, 0 है, 0 এখান থেকে দিয়েছে। তো স্যার দুটো লুপ দেখেই বুঝতে পারছিস, এই একটা লুপ আর এই একটা লুপ, এটা একটা এ মাঝখানে ফাও, দুদিকেই খেলবে। তাহলে এইটার জন্য এটা মাইনাস, এটা প্লাস, এইটা প্লাস, এটা মাইনাস করে নিয়ে লুপটার জন্য দেখ এইখান থেকে কোথা থেকে I1 কারেন্ট বেরিয়েছে, দেখ I1 কারেন্ট এইখান থেকে বেরিয়ে এইখানে গিয়ে দুটো পার্ট হবে, এটা I2 I3, তার মানে সিমিলারলি আমি লিখতে পারি I1 is equal to I2 plus I3। এখন কেউ বলছে না স্যার আমি এইখান দিয়ে ধরবো, I2 সমান এইখান দিয়ে I2টা গিয়ে ভেঙে I1 এ গেছে, I3 গেছে, একই ব্যাপার, I2 সমান I1 প্লাস I3, তো সেম জিনিস আসবে, একই ব্যাপার। আমি একটা সেল দেখব,
খালি আমার কাজ হয়ে যাবে। তাহলে এই ফার্স্ট লুপের জন্য ক্লকওয়াইজ লুপ ঘুরিয়ে দাও আর লুপ ফর ফার্স্ট লুপ ইজ এ সি ডি ফর এ সি ডি এ, এই লুপটার জন্য। লুপ কোন দিকে? লুপের পাথ এ তো সেল কি দেখে? লুপের পাথ কোন দিকে? প্লাস থেকে মাইনাস, তার মানে -1। ভেরি গুড, এর কাজ শেষ। তারপরে একে চলে এসো, এ রেজিস্টার দুটোর পাথই দেখবে, কারেন্টের পাথ এইদিকে, লুপের পাথ এইদিকে, ক্লকওয়াইজ হলে এইরকম উল্টো দিকে, তাহলে প্লাস রেজিস্ট্যান্স কত? 2, কারেন্ট কত? I3, 2I3। তারপর এর কাছে এইদিকে শেষ। আবার এইখানে স্যার লুপ কোন দিকে? এইদিকে, কারেন্ট কোন দিকে? এইদিকে, উল্টো দিকে, প্লাস 1 × I2 সমান 0। হেন্স 2I2 প্লাস 2I3 ইজ ইকুয়াল টু 1, 1 নাম্বার ইকুয়েশন। নাও ফর দ্য অ্যানাদার লুপ, এই লুপটার জন্য এ বি সি এ, চলো স্যার লুপকে কোন দিকে নেবো? ক্লকওয়াইজ নিয়ে নাও। ক্লকওয়াইজ ঘুরলে দেখো মাইনাস থেকে প্লাস, তার মানে +2 हो गया। তারপরে এইখানে কারেন্ট এইদিকে, লুপও এইদিকে, -1 × I1। ইয়েস স্যার, ওর কাজ শেষ। এবার এর কাজ, লুপ এইদিকে, কারেন্ট এইদিকে, -2 × I3 that is equal to 0. So 2 minus I1 can be replaced by I2 I3. So I2 I3 যদি হয় -I2 minus I3 মানে 2I3 আর I3 3I3 is equal to 0. So I2 plus I3 3I3 is equal to 2. This is the second equation. Solving these two, এইটা থেকে এইটা বাদ দিয়ে দে, কেটে বেরিয়ে চলে যাবে I2. So I3 your 1 ampere, hence I2 your 2 minus 3, that is equal to -1 ampere, hence I1 is your 1 minus 1, that is equal to 0. That is equal to 0. I1 0, I2 I3, তাই তো হবে রে, I2 সমান 2 minus 3, একদম ঠিক আছে, এটাই উত্তর। স্যার এরকম ভাবে সলভ করতে হবে, দুটো করে লুপ নিতে হবে, লুপ ওয়াইজ তোমাকে ইকুয়েশন সলভ করে কারেন্ট বার করতে হবে। দ্যাটস ইট। চলো নেক্সট জিনিস আমরা পড়বো। নেক্সট জিনিস পড়বো বলতে এখানে আর কোশ্চেন আছে নাকি আমি আবার দেখে নিচ্ছি। না স্যার নেই। নেক্সট জিনিস পড়বো যেটা, সেটা হচ্ছে এখানে ছিল। আচ্ছা চলো, নেক্সট জিনিস কেসিএল কেভিএল আমরা শিখে গেলাম। এরপর পড়বো হচ্ছে হুইটস্টোন ব্রিজ। কি? হুইটস্টোন ব্রিজ। যদিও আমরা রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার সময় পড়েছিলাম। হুইটস্টোন ব্রিজ কি? হুইটস্টোন ব্রিজ, this is a bridge combination where we used, this is a galvanometer, এরকম একটা সার্কিট করা থাকে। এরকম একটা সার্কিট করা থাকে, এরকম একটা এ থেকে বি টার্মিনালের মধ্যে একটা সার্কিট করা আছে। এ থেকে বি এর মধ্যে, this is C point and this is D point. This is the galvanometer. This is P resistor, this is Q, this is R and this is S resistor. এইখান থেকে একটা ভোল্টেজ কানেক্ট করা আছে। তাহলে স্যার কারেন্ট যাবে এইখান দিয়ে? ইয়েস স্যার, কারেন্ট যাবে। ব্যাটারি থেকে কারেন্ট বেরোলো, আই কারেন্ট। এই আই কারেন্ট এইখান দিয়ে যাচ্ছে, ইয়েস স্যার। এই আই কারেন্ট গিয়ে এইখানে দুটো পার্ট হবে, ইয়েস স্যার। এখানে একটা I1, এইটা I2।
I2। এবার এই যে গ্যালভানোমিটারটা নেওয়া হয়েছে, কেন নেওয়া হয়েছে না, ওটাকে ও ডিফ্লেকশন দেবে কাঁটায়। গ্যালভানোমিটারে কাঁটা থাকে, সেই কাঁটায় ডিফ্লেকশন যদি না দেয় তার মানে কোনো কারেন্ট যাচ্ছে না। আমরা এমনভাবে সেট আপটা করি যাতে এই জায়গা দিয়ে কারেন্ট জিরো হয়ে যায়। কত? কারেন্ট জিরো হয়ে যায়। কারেন্ট জিরো মানে আমি তো বলতেই পারি সি পয়েন্টের পোটেন্সিয়াল আর ডি পয়েন্টের পোটেন্সিয়াল সেম। সিন্স দেয়ার ইজ নো পোটেন্সিয়াল ডিফারেন্স, no current will pass through the galvanometer, hence galvanometer shows no deflection. This is when এইটা হয়, when VC is equal to VC, then IG is 0, this is null point, তখন যে গ্যালভানোমিটারের কাঁটাতে ডিফ্লেকশন দিচ্ছে না, নিডলসে কোনো ডিফ্লেকশন নেই, দ্যাট ইজ নোন অ্যাজ নাল পয়েন্ট। কারেন্ট নেই, আমরা ইচ্ছা করে সেট আপ করেছি। এর ফলে কি হবে, এ কোনোভাবেই কোনো কাজ করবে না, কারণ গ্যালভানোমিটারের একটা রেজিস্ট্যান্স আছে, কাজ করবে না। পুরো I1 কারেন্টটা এইখান দিয়ে চলে যাবে, পুরো I2 কারেন্টটা এইখান দিয়ে চলে যাবে, এইখানে I চলে আসবে। ইয়েস স্যার। এবং দেখা গেছে যদি এইটা যখন এটা হবে, দেন P বাই কিউ ইজ ইকুয়াল টু R বাই S যদি হয় তবেই এটা হবে। দিস ইজ দ্য কন্ডিশন ফর নাল পয়েন্ট। কন্ডিশন কার জন্য? কন্ডিশন, কন্ডিশন ফর নাল পয়েন্ট। নাল পয়েন্ট গ্যালভানোমিটার জিরো শো করবে, গ্যালভানোমিটারে জিরো ডিফ্লেকশন মানে ডিফ্লেকশনই পাবি না যদি পি বাই কিউ মানে এদের রেজিস্ট্যান্সের রেশিও আর এদের রেজিস্ট্যান্সের রেশিও যদি সেম হয়ে যায়, তাহলে গ্যালভানোমিটার shows no deflection, so no current will flow through the galvanometer and this condition is known as null point. ওকে স্যার, বুঝতে পারলাম। নাও উই নিড টু প্রুভ দিস। প্রুফ, এটাকে প্রুফ করতে হয়, তোদের বোর্ডে বিশাল আসে প্রুফ। তো প্রুফ করার জন্য কি করব, এইখানে আমি এইটাকে একটা লুপ বানিয়ে নিচ্ছি। এই লুপের জন্য আমি কি পাবো, এই লুপের জন্য পাবো স্যার কারেন্ট তো এখান দিয়ে যায় না। এর ক্ষেত্রে কারেন্ট আর লুপের পাথ একই দিকে, কারণ এটা রেজিস্টার। কারেন্ট আর লুপের পাথ একই দিকে, তার মানে মাইনাস I1 ইন্টু পি, এর কাজ শেষ। এবার দেখো লুপ এই দিকে, কারেন্ট এই দিকে, প্লাস I2 ইন্টু কিউ সমান 0। সো এইখান থেকে I1 বাই I2 ইজ ইকুয়াল টু কিউ বাই পি। ওকে স্যার। নেক্সট এই পার্টের জন্য আমি আবার ক্লকওয়াইজ ঘুরিয়ে দিচ্ছি কারেন্টকে, একে তো কোনো ঝালা সাথে পাশে নেই। তো এর ক্ষেত্রে কি কারেন্টের ডাইরেকশন এদিকে, লুপের ডাইরেকশন এদিকে, তার মানে মাইনাস I1 ইন্টু আর। নেক্সট এটা I1 ছিল। নেক্সট এর ক্ষেত্রে দেখ লুপের ডাইরেকশন এইদিকে, কারেন্টের ডাইরেকশন এইদিকে, প্লাস I2 ইন্টু এস সমান 0। হেন্স I1 বাই I2 ইজ ইকুয়াল টু S by R. Yes sir. From these two we can say that Q by P is equal to S by R. Hence P by Q is equal to R by S. This is the condition and you proved this. কিচ্ছু নেই, KVL ধরবো, একবার এইখানে KVL একবার এইখানে KVL। This is Wheatstone bridge, মানে যখন এইখান দিয়ে যখন এইটার রেশিও P বাই কিউ ইজ ইকুয়াল টু R বাই এস হয়ে যায়, তখন এইখান দিয়ে কোনো কারেন্ট যায় না, তখন এই টোটাল আর ইকুইভ্যালেন্ট আসে। দেখ তখন এরা দুজন সিরিজে হয়ে যাবে, তাহলে সিরিজ হয়ে গেলে কি হয়ে যাবে, পি প্লাস আর, আর এরা কি হয়ে যাবে, কিউ প্লাস এস, এরাও তো সিরিজ হয়ে যাবে। তারপর তারা দুজন আবার প্যারালালে পড়বে, তাহলে পি প্লাস আর ইন্টু কিউ প্লাস এস বাই P plus Q plus R plus S. Wow, this is the short technique to solve equivalent resistance বার করার জন্য নিনজা টেকনিক, ঝাটাঝাট হবে, ওটাই উত্তর হবে। এই হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এই হুইটস্টোন ব্রিজকে আমরা কাজে লাগাবো মিটার ব্রিজের ক্ষেত্রে। তার আগে একটা হয়
পোল ভোল্টেজ বা পোলার ভোল্টেজ যাকে বলে, পোলার ভোল্টেজ কি, পোল ভোল্টেজ কি? মনে কর এরকম একটা এ আছে, সার্কিট তোকে দেয়া আছে। তো স্যার দিস ইজ আ সেল and this is a resistance R. Sir, this is A point and this is B point. এর EMF তোকে বলেছে 5 ভোল্ট। তো স্যার আমি এইখানে ধরছি V, এখানে কত ভোল্টেজ আমি ধরছি V। তো এই পয়েন্টে যখন যাবে দিস ইজ প্লাস দিস ইজ মাইনাস, মানে ভোল্টেজ ড্রপ খেয়ে যাবে। আরে তো এইদিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? এইদিকে। তাহলে এই যদি 5 ভোল্ট এ থেকে ড্রপ খেয়ে যায় তাহলে এইখানে কত হয়ে যাবে? V-5। তারপর এ আবার কিছু ভোল্টেজ খাবে, খেয়ে গিয়ে এখানে 0 করে দিচ্ছে। কত করে দিচ্ছে? 0। তাহলে যদি কারেন্ট এরম ভাবে যায়, এখান দিয়ে কারেন্ট, এই I কারেন্ট कितना होगा? I समान V/R। V कितना है? V-5/R। खत्म। दिस इज पोल ভোল্টেজ। এরকম ভাবে তোকে ডিফাইন করে করে যেতে হবে। এই যদি ঘুরে যেত তাহলে এখানে V+5 হতো, কারণ তখন ভোল্টেজ গেইন হতো, কারণ এইখান থেকে এইখানে যাচ্ছিস মানে ভোল্টেজ ড্রপ খাচ্ছে। আগে ভোল্টেজ V ছিল, এখন আরো 5 কমে যাবে, V-5। এ আরো কিছু ভোল্টেজ খেয়ে নেবে, খেয়ে নিয়ে এখানে 0 করে দেবে। এটা হচ্ছে পোল ভোল্টেজ। এই কনসেপ্ট দিয়ে নোডাল ভোল্টেজও বলে, নোডাল ভোল্টেজ। এই নোডাল ভোল্টেজের কনসেপ্ট করলে আরো মানে KVL আরো তাড়াতাড়ি হয়। তো যারা খুব ভালো স্টুডেন্ট তারা এগুলো ইউজ করতে পারিস, আরো তাড়াতাড়ি অঙ্ক হবে। এই হচ্ছে পোল ভোল্টেজ বা নোডাল ভোল্টেজ। আচ্ছা স্যার মিটার ব্রিজ কি? প্রথম হুইস্টন ব্রিজের অ্যাপ্লিকেশন হচ্ছে মিটার ব্রিজ। তার জন্য দেখ আমি এইখানে চলে যাচ্ছি, ওইখানে আমার আঁকা আছে, রেডি করা আছে আঁকাটা। এইখানে এখানে মনে হয় আঁকা আছে, দাদা মিটার ব্রিজ একটা আঁকা ছিল, মিটার ব্রিজের এটা অঙ্ক নাকি আঁকা? ব্রিজ আমি একটা চিত্র আঁকার চেষ্টা করেছি, হয় না তো আঁকাটা আমিও জানি। এরকম একটা সেট আপ থাকে যেখানে এ থেকে বি হচ্ছে একটা ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়া ওয়্যার। এবি কি? ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়া। এবি ওয়্যারটার কিরকম এরিয়া হচ্ছে কি? ইউনিফর্ম ক্রস সেকশন এরিয়া, ইউনিফর্ম। কেন ইউনিফর্ম? না হলে রেজিস্ট্যান্স বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়ে যাবে। এরিয়া বেশি হলে কি রেজিস্ট্যান্স কম হয়, আর এরিয়া বেশি হলে রেজিস্ট্যান্স কম, আর এরিয়া কম হলে রেজিস্ট্যান্স বেশি। তো সব জায়গায় সরু মোটা হবে না, সব জায়গায় সেম। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। বেশ স্যার, এই এবি ওয়্যারটার লেন্থ সব সময় 100 মিটার হবে, সেই জন্যই 100 সেমি হবে। 100 সেমি মানে 1 মিটার, ওই জন্যই একে মিটার ব্রিজ বলে। 1 মিটার ওয়্যার সব সময়, মানে এতে সবসময় 0 আর বিতে সবসময় 100। এইখানে একটা লিনিয়ার স্কেল রাখা হয়। স্যার আমাদের তো প্র্যাকটিক্যালে এরকম নয়, দুদিকেই আছে, তখন দুদিকে কানেকশন হয়। একবার দেখবি উপরের দিকে একটা আছে 0 থেকে 100, আর এইদিকে দেখবি 0 থেকে 100। আচ্ছা এইখান থেকে একটা রেজিস্ট্যান্স থাকে আর, এটাকে বলে রেজিস্ট্যান্স বক্স। এই এবির লেন্থ কত? এবির লেন্থ হচ্ছে 100 সেমি সব সময়। এই আরটা হচ্ছে নোন রেজিস্ট্যান্স, তুই জানা থাকবে রেজিস্ট্যান্স বক্সে তুই যখন দেবি এটা নোন রেজিস্ট্যান্স। আর এসটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স। কি বলে? আননোন রেজিস্ট্যান্স। ওকে স্যার, বুঝতে পারলাম। ওই এসটাই বার করতে দেয়। তো এরকম নয় যে এদিকে আর এদিকে এস, এদিকে আরো থাকতে পারে। আচ্ছা এইখান থেকে সি থেকে একটা গ্যালভানোমিটারের সাহায্যে একটা জকিকে প্লেস করা হয়েছে। এই জকিটাকে সরিয়ে সরিয়ে দেখতে হয় কোথায় ডিফ্লেকশন 0। হ্যাঁ অবশ্যই স্যার এইখানে একটা কানেকশন দেওয়া আছে, ব্যাটারির কানেকশন, না হলে কারেন্ট যাবে না। বুঝেছি? আমি দেখলাম যে ডি পয়েন্টে এসে নাল পয়েন্ট তৈরি হয়েছে, মানে গ্যালভানোমিটারে কোনো ডিফ্লেকশন নেই, গ্যালভানোমিটারের ডিফ্লেকশন 0, সো দ্য কারেন্ট থ্রু দ্য গ্যালভানোমিটার ইজ 0। কত ডিস্টেন্সে? না এল লেন্থে। কোথায়? না এল লেন্থে।
তাহলে স্যার এই এডি যদি এল হয়, এডি ডিস্টেন্সটা কত? এল। তাহলে ডিবি কত হবে? 100 মাইনাস এল। ইয়েস স্যার, অবভিয়াসলি হবে। তার মানে এই এল যে ডিস্টেন্স, এটাই নাল পয়েন্টের কোথায় পাওয়া গেছে সব সময় এ থেকে মাপতে হয়। এলটা কি, কোথায় নাল পয়েন্ট পাওয়া গেছে, কোন ডিস্টেন্সে। এল ইজ দ্য নাল পয়েন্ট ফাইন্ডিং ডিস্টেন্স। So we can say that meter bridge is based on null point. Meter bridge works on the based on null point. তাহলে বল, আমি সেই হুইস্টন ব্রিজের মতন হচ্ছে না, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, সেই স্যার এই ওয়্যারটারও তো রেজিস্ট্যান্স আছে, তার মানে নিশ্চয়ই এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স এদের যা রেশিও, এই রেজিস্ট্যান্স আর এইটুকুনি তারটার রেজিস্ট্যান্সের রেশিও সেম, সেই জন্যই এখান দিয়ে কারেন্ট যায় না, ডিফ্লেকশন শূন্য ছিল। হ্যাঁ স্যার, তাহলে তুই আমায় বল, আমি ধরছি লেট দ্য রেজিস্ট্যান্স অফ এবি ওয়্যার, let the resistance per unit length of the wire, আমি পার ইউনিট লেন্থ রেজিস্ট্যান্সটা ধরছি। let the resistance per unit length of the wire AB বি আর, একে কত? একে কত? আর। তাহলে স্যার এল এ কত হবে? স্যার আর বাই এল, এই আর ইন্টু এল। স্যার 100 মাইনাস এল এ কত হবে? 100 মাইনাস এল ইন্টু আর। ইয়েস স্যার, তার মানে দেখ তুই এর রেজিস্ট্যান্স পেয়ে গেছিস, এর রেজিস্ট্যান্স কত বেরোলো? আর ইন্টু এল, আর এর কত বেরোলো? 100 মাইনাস এল ইন্টু আর। সো উই ক্যান অ্যাপ্লাই দ্য হুইস্টন ব্রিজ। If I apply the Wheatstone bridge, then R by L into small r is equal to S into 100 minus L into R. Small r কেটে গেল, R by L is equal to S by 100 minus L हो गया। This is the condition. তার মানে স্যার হুইস্টন ব্রিজ, এই মিটার ব্রিজ কি, এই রেজিস্ট্যান্স বাই এই ডিস্টেন্স ইকুয়াল টু এই রেজিস্ট্যান্স বাই এই ডিস্টেন্স, খাতাম। এটাই। এবার দেখ, এই যে আমি জিনিসটা নিয়েছি, এটাও তো ধাতু, এটাও তো একটা মেটাল, এখানে অনেক কথা আছে। এই মেটালটার তো রেজিস্ট্যান্স আছে, সেটা তো আমরা কানেক্ট করছি না, ধরছি না। উই আর নট টেকিং দ্য ভ্যালু অফ দিস রেজিস্ট্যান্স। যদি এই তারটা আর এর পার ইউনিট রেজিস্ট্যান্স সেম হয়, তাহলে আমি ধরছি এর ডিস্টেন্স বি আর এর ডিস্টেন্স এ, তখন এই আমরা এন্ড এরারটাকে ওভারকাম করে নিতে পারি। তখন কত হয়ে যাবে? এন্ড এরারকে ওভারকাম করলে আসবে আর বাই এল প্লাস এ ইজ ইকুয়াল টু এস বাই 100 মাইনাস এল প্লাস বি। শুধু এই ডিস্টেন্সটা অ্যাড হয়ে যাবে, এই যে এইখানে আর এল ডিস্টেন্স নেই, এল প্লাস এ ধরতে হবে, এইখানে আর 100 মাইনাস এল নেই, 100 মাইনাস এল প্লাস বি ধরতে হবে, খাতাম। এইভাবে অঙ্ক করতে হয়। এবার শুন, এটাকে বলে লেফট হ্যান্ড স্পেস বা লেফট স্পেস, আর এটাকে বলে রাইট স্পেস। এদেরকে যদি ইন্টারচেঞ্জ করিস, এই নাল পয়েন্টও কি হবে? ইন্টারচেঞ্জ হবে, হবে না? হবে না। ইয়েস স্যার। তো সেই উপরে, তার উপর দিয়ে তোকে নিউমেরিক্যাল সলভ করতে দেবে। তো বুঝতে পেরেছিস মিটার ব্রিজে কি হয়? এই দিকের লেফট স্পেস বাই লেফট স্পেসের কি ডিস্টেন্স, রাইট স্পেসের রেজিস্ট্যান্স বাই রাইট স্পেসের কত ডিস্টেন্স। ওয়্যারটা সবসময় 100 সেমি। এইটা এইখানে কি হয় জানিস, এই যে এই জায়গাগুলো কানেক্ট থাকে, এইখানে না হলে কি হয়ে যায়, এইখানে লস হয়, হিট লস হয়, প্রচুর পরিমাণে হিট লস হয়, সেই জন্য অনেক কিছু ব্যাপার আছে ওইগুলো। চলো দেখি এর উপরে স্যার কি কোশ্চেন আছে। এইটাই মিটার ব্রিজের কনসেপ্ট। মিটার ব্রিজের কনসেপ্টের উপরে কোশ্চেন তোমাকে দিচ্ছে, দেখি দাঁড়াও।
আগে একটা হুইস্টন ব্রিজে করে ফেলো। হুইস্টন ব্রিজ কি অসভ্য দেখো, তোমাকে বলেছে এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল এইবার করতে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো দেখ এইখান থেকে প্রথমে এইটাকে দেখ, এইখানে 4 ভোল্ট মানে এইখানে কত আসবে 4, এইখানে 0, এইখানে জানিনি, এইখানে জানিনি, তাই না? দেখ এটা জানিনি আমরা, আমি বলছি এটা তো 4 ভোল্ট, এটা তার মানে 0, তাহলে এখানে কত আসবে 0, এখানে কত আসবে 4 ভোল্ট, এইখানে আমি ধরছি এ, এই সরি এ বলি এক্স, এক্স এটাকে এক্স ধরে নে আর এটাকে ওয়াই ধরে নে, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে তোকে নিয়ে চলে আসতে হবে। তাহলে তোকে এ থেকে বি তে কানেক্ট করতে হবে, এ থেকে বি, এ তে কত 4 ভোল্ট, বি তে হচ্ছে 0, বুঝছে? তাহলে এ থেকে বি এর মধ্যে এই এ থেকে এক্স এর মধ্যে কটা আছে, এবার এক্স এইটা, এইটা ওয়াই, তাহলেই দেখ সেরে যাবে। এক্স আর ওয়াই দেখ এ থেকে বি এর মধ্যেই আছে। এ থেকে এক্স কটা আছে আগে দেখ, এ থেকে এক্স এই যে এইখান থেকে এক্স কটা আছে, জি 4b থেকে এক্স কটা আছে একটা, 4b থেকে এক্স এনে 4b থেকে এক্স 4, এর কাজ শেষ। এক্স থেকে ওয়াই 4, এক্স থেকে ওয়াই 4 এনে 4, এর কাজ শেষ। ওয়াই থেকে 4b, ওয়াই থেকে 4b, ওয়াই থেকে 4b এই যে 4, এর কাজ শেষ। ওয়াই থেকে 0, ওয়াই থেকে 0 মানে এইদিকে 4, এর কাজ শেষ। এক্স থেকে 0 কত আছে, এক্স থেকে 0 4, ও 4/4, 4/4 কেটে বেরিয়ে গেল, কাজই করবে না। তাহলে আর ইকুইভ্যালেন্ট কি ছিল স্যার, ফর্মুলা কি ছিল, এইটা প্লাস এইটা, ইয়েস স্যার 4 + 4 ইন্টু 4 + 4 বাই 4 + 4 + 4, তাহলে এখানে 4 + 4 8, 8, 8 ইন্টু 8 বাই 16, 8 × 2 = 16, 2 × 4 = 8, 4 খতম খতম। স্যার হুইস্টন ব্রিজ এরম ভাবেই সলভ করতে হয়, আমরা এগুলো শিখে গেছিলাম, রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা শিখিয়ে দিয়েছিলাম। নেক্সট, এখনো যদি না এইসব কোশ্চেন পারিস ছেড়ে দিকে যা, কারণ এগুলো হয়ে গেছে সব রেজিস্ট্যান্সে হয়ে গেছে। এসো মিটার ব্রিজের কোশ্চেন কি বলছে, ইন আ মিটার ব্রিজ দ্য নাল পয়েন্ট ইজ ফাউন্ড অ্যাট এ ডিস্টেন্স 60 সেমি, তার মানে এল কত 60। If now a resistance of 5 ohm is connected in series with S, এটা আর এটা S, the null point occurs at 50 cm. Determine the value of R and S. Determine the value of R and S. First condition that. প্রথমে শুধু R আর S ছিল, তার মানে আমি বলতে পারবো R/60 is equal to S/40. Yes sir, 0 0 eliminated, 2 3. So from here R/3 is equal to S/2. Yes sir. Next, second condition. If now a resistance of 5 ohm, sorry, 5 ohm is connected series with S. S এর সঙ্গে আর এখন আর S নেই, এখন কত হয়ে গেছে S+5, সিরিজ হলে যোগ হয়ে যাবে, S+5 হয়ে গেছে। তখন কি হবে 50-এ পেয়েছিস, তাহলে নাও R/50 is equal to S+5/50. So 50 eliminated, R is equal to S+5. চলো R সমান কত হবে 3/2 into S is equal to S+5. এসটাকে এদিকে এলে S/2 হবে, S/2 হবে, S সমান 10 ওহম and R is equal to এখান থেকে বসিয়ে দে 3/2 into 10, that is equal to 15 ওহম। কত ফার্স্টে একটা কন্ডিশন 60 সেমির জন্য আর একটা সেকেন্ড কন্ডিশন, এখানে সিরিজ বলেছে তাই S+5 হলো, যদি বলতো প্যারালালে তাহলে কি হতো S × 5/S+5, সেরকম ভাবে ধরে করতে হতো। একদম ইজি অঙ্ক, এরকম ইজি অঙ্ক দিয়ে তোকে 3 মার্কস দেবে, 2 মার্কস আর 3 মার্কস, 3 মার্কসই বেশি দেয়। চলো নেক্সট কোশ্চেন দেখি। স্যার মিটার ব্রিজ থেকে একটা অঙ্ক আসেই এখান থেকে, মিটার ব্রিজ নয়তো খেলবে আমাদের KVL। নেক্সট কোশ্চেন, ইন এ মিটার ব্রিজ,
ইন এ মিটার ব্রিজ, হায়রি দাঁড়া, এটা তো হয়ে গেছিল, মিটার ব্রিজটা কোথায় গেল, এই যে এইটা দেখ, ইন এ মিটার ব্রিজ কি বলছে, রেজিস্ট্যান্স অফ দ্য লেফট হ্যান্ড গ্যাপ এই যে এইটা 6 ওহম and an unknown resistance is in the right hand gap as shown in the figure. The null point is found to be at 40 সেমি। যখন এরকম করেছে তখন 40 সেমিতে null point পেয়েছে। Now, what is the resistance should be connected to S so that the new null point is obtained just in the middle of the wire AB? কোন জায়গায় হতে হবে? AB তে হতে হবে। AB তার ঠিক মিডিলে হবে, নাল পয়েন্ট এবার মিডিলে হবে। আচ্ছা স্যার, প্রথম কেস ভাব 6/40 ইজ ইকুয়াল টু S/60, ইয়েস স্যার। তাহলে এখান থেকে এটা কেটে গেল 6 4 3 আর এটা 2 2 3, তার মানে S সমান কত ছিল 9 ওহম। নেক্সট কেস 6/50 ইজ ইকুয়াল টু S প্লাস X সো দ্যাট 50 হবে। আমি ধরলাম X যোগ করতে হবে, X, তাহলে S কত ছিল 9 ছিল, তাহলে এখান থেকে কেটে গেল X সমান -3 আসছে, X সমান -3 বা -3 তো সম্ভব নয় স্যার, তার মানে ডেফিনাইটলি এটা কিসে ছিল, প্যারালালে ছিল। কোনো জিনিস কিছু হোয়াট রেজিস্ট্যান্স শুড বি কানেক্টেড টু S সো দ্যাট দ্য নিউ নাল পয়েন্ট, মানে নিশ্চয়ই S এর সঙ্গে কি প্যারালালি কানেক্ট ছিল, না হলে সম্ভব নয়। দেখ S তো 9, সিরিজ হলে ডাইরেক্ট যোগ হতো। তাহলে আমি যদি এইটাকে এরকম ভাবে ভাবি, আমি যদি এইটাকে এরকম ভাবে ভাবি, 9 এর সঙ্গে X প্যারালালে আছে, 9 এর সঙ্গে X প্যারালাল ভাবে আছে, আমি তোকে করে দেখালাম ওই জন্য যাতে তুই ভুল বুঝতে পারিস। 9 ইন্টু X বাই 9 প্লাস X, তাহলে এইখান থেকে হয়ে যাবে 3 3 দুগুণে 6, 3 তিরিককে 9, তার মানে 2 ইজ ইকুয়াল টু 3x বাই 9 প্লাস x, তার মানে এখান থেকে আসবে 18 প্লাস 2x ইজ ইকুয়াল টু 3x, সো x ইজ ইকুয়াল টু 18 ওহম। তার মানে S এর সঙ্গে 18 ওহমকে প্যারালালি কানেক্ট করতে হবে, তবেই জাস্ট ইন দ্য মিডিল ইউ ফাইন্ড দ্য নাল পয়েন্ট। মিডিল বলেছে ওই জন্য 50-50 করেছি। সোজা এরকম কোশ্চেন দেবে, সোজা কোশ্চেন। তুই এখানে এক্স কে 3 ডাইরেক্ট মানে সিরিজে করতে পারবি না, সিরিজে করলে মাইনাসে চলে আসছে, হবে না, হয়েছে? এরকম অঙ্ক দেয়। আরও দেখ কি অঙ্ক আছে, আর এইখানে একটা দিয়েছে মনে হচ্ছে। আচ্ছা, ইন এ মিটার ব্রিজ সেট আপ ইউনিফর্ম ওয়্যার এবি ইজ এত সেমি লেন্থ, কপার স্ট্রিপস আর অফ নেগলিজিবল রেজিস্ট্যান্স, এই যে কপার স্ট্রিপগুলোর কোনো রেজিস্ট্যান্স নেই ধরে নিয়েছে। When 5 ohm is shunted by a wire, the balance is found to be at eto semi. Find the resistance of the shunt. Shunt মানে প্যারালালে কানেক্ট করা, এদের সঙ্গে প্যারালালে একটা শান্ট কানেক্ট করেছে, তাহলে তখন এই নাল পয়েন্ট পাওয়া গেছে 62.5 সেমিতে। When 5 ohm is shunt, 5 ওহমের সঙ্গে, তাহলে ভাব 5 ওহমের সঙ্গে আমি ধরছি S শান্টে যোগ হয়েছে, তাহলে 5 ইন্টু S 5S বাই 5 প্লাস S ইজ ইকুয়াল টু বাই কততে পাওয়া গেছে 62.5 ইজ ইকুয়াল টু, তাই তো রে, শান্ট মানে প্যারালালে কানেক্ট করা, প্যারালাল করলেই তো ইকুইভ্যালেন্ট এটা হয়ে যাবে, ইজ ইকুয়াল ওইদিকে কত আছে 2 ওহম বাই বাকিটা কত 100 minus 62.5, so this is 5S by 5 plus S into 625 equal to 2 by এটা হচ্ছে 37.5, পয়েন্টগুলোকে দুদিক থেকে তুলে দিলাম। এখন দেখ এইখান থেকে 25 দিয়ে কাটবে, 25 1 25, 1 2 5 5, 25 দিয়ে কাটবে 625, 5 দিয়ে কাটবে 3, 5 দিয়ে কাটবে 5 দিয়ে কেটে বেরিয়ে গেল, তাহলে 3S is equal to 2S plus 10, so S is equal to 10 ohm, so find the resistance of shunt resistance কত 10 ohm। সোজা কোশ্চেন,
এর সঙ্গে একটা শান্ট যোগ করতে বলেছে। শান্ট মানে প্যারালালি কানেক্ট। শান্ট পড়বো আমরা, পরে পড়বো, ঠিক আছে? বুঝেছিস না বুঝিস? এইরকম ধরনের ইজি ইজি কোশ্চেন দেবে, আর 3 মার্কস করে ফাউয়ের মান, বুঝেছিস? হ্যাঁ, আমার তো পাশে বন্ধু আছে, দেখ বন্ধু তোকে দেখাচ্ছে, বন্ধু তোকে বলে দি। বন্ধুর ডেফিনেশন কি জানিস? আমি জানি না তোদের কাছে বন্ধুদের ডেফিনেশনটা কিরকম। আমার কাছে বন্ধুর ডেফিনেশন হলো, মানে বন্ধুত্ব বা বন্ধু, এই যে ডেফিনেশন, বন্ধুর ডেফিনেশন হচ্ছে প্রথম দিন নার্সারিতে পেন্সিল নিয়ে মারামারি করে ঝগড়া করে পরের দিনে পরস্পরের টিফিন ভাগ করে খাওয়াকে বন্ধু বলে। আবার ক্লাস 10-এর পরে যখন আমাদের বিভাগ আলাদা হয়ে যায়, স্ট্রিম আলাদা হয়ে যায়, তা সত্ত্বেও টিফিন টাইমে গিয়ে টিফিন ভাগ করে খাওয়া এবং মাঠে ক্রিকেট খেলাটাকে আমার মতে বলে বন্ধু। আবার কলেজ লাইফে দূরে চলে যাওয়ার পরেও ছুটিতে এসে ফুটবল মাঠেতে বসে ফুটবলে মাঠে আড্ডা দেওয়াটা হচ্ছে বন্ধু। আবার চাকরি সূত্রে যখন বা কর্মসূত্রে যখন আমরা বাইরে চলে যাই বা বিভিন্ন জনের থেকে একটু দূরে চলে যাই, তার মাঝখানেও দেখা না হলেও কারোর অনুষ্ঠানে না আসাটাকেও যে নিজের একটা মনের প্রতি খিদে থাকে যে দেখা করব, এটাকে বন্ধু বলে। আবার 34 থেকে 35 বছর তোর যখন বয়স হবে, আবার সেই বন্ধুদের সঙ্গে দেখা করতে যাওয়া, যে একটা মিট করা দরকার, দিস ইজ কল্ড বন্ধু। বন্ধু মানে যখন তোর 50 বছর বয়স হয়ে যাবে, 50 বছর বয়সে সন্ধেবেলা সকালবেলা মর্নিং ওয়াকে বন্ধুদের সঙ্গে হাঁটাটাকে বলে বন্ধুত্ব। আবার 60 বছর বয়স পেরিয়ে গিয়ে সন্ধেবেলা বা সকালবেলা কোনোদিন দেখা হয়ে একসঙ্গে বসে যখন ভাবি, কথা হয়, দেখেছিস ওইটা বরাবর ওই বন্ধুটা অমুকটা খুবই বদমাস ছিল, প্রথম থেকে বলতো যে আমি তোদের সঙ্গে থাকবো নি, তোরা জ্বালাতিস, মানে একজন এক্সপায়ার্ড হয়ে গেছে, দিস ইজ বন্ধুত্ব। বাকি তোদের যে বন্ধুত্ব যদি থাকে খুবই ভালো, খুবই ভালো জিনিস। চলো নেক্সট কি বলছে। আর একটা কনসেপ্ট আমার বাকি আছে, যেটা হচ্ছে আমার যেই কনসেপ্টটা হচ্ছে আমার পোটেনসিওমিটার। পোটেনসিওমিটার পোটেনসিওমিটার দিয়ে আমরা কি মাপি না স্যার? পোটেনশিয়াল মাপি। পোটেনসিওমিটার দিয়ে কি মাপি? পোটেনসিওমিটার দিয়ে আমরা পোটেনশিয়াল মাপি। ভেরি গুড। পোটেনসিওমিটারে কি হয়, এখানে আর 1 মিটারের ওয়্যার থাকে না, অনেক বড় ওয়্যার থাকে, অনেক বড়, মানে সেটা 10 সেমি হতে পারে, এই 10 মিটার হতে পারে, 15 মিটার হতে পারে, 20 মিটার হতে পারে। তো বেসিক্যালি এখানে কি হয়, এরকম একটা ওয়্যার থাকে, এরকম এবি একটা ওয়্যার, হ্যাঁ স্যার, ইউনিফর্ম ক্রস সেকশনাল, ইউনিফর্ম ক্রস সেকশনাল ওয়্যার। সেই ওয়্যারের থেকে আমি একটা সেল যোগ করে দেবো, সেল যোগ করছি এখান থেকে একটা সেল যোগ করেছি, এবি, এবিতে একটা সেল যোগ করেছি যার এ হচ্ছে ই, এবং এর থ্রুতে আমি একটা আলাদা আননোন ইএমএফ থাকা একটা সেলের ইএমএফ বার করব। পোটেনসিওমিটার ইউজ করে তুই দুটো জিনিস বার করতে পারি, একটা হচ্ছে আননোন ইলেকট্রিক সেলের ইএমএফ, আর হচ্ছে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই দুটো তুই বার করতে পারবি। তো তোদের শুধু ইন্টারনাল রেজিস্ট্যান্সেরই বেশি দেয়। তো এইখান থেকে আমি এইখানে একটা সেল যোগ করেছি, একটা গ্যালভানোমিটারের সাহায্যে সেল যোগ করে দিয়েছি, গ্যালভানোমিটার, এখানে জকি নাল পয়েন্ট পেয়েছিস। তুই দেখ সব সময় জানবি এর প্লাস মাইনাস আর এর প্লাস মাইনাস একই জায়গায় থাকে, সবসময় পোলারিটি সেম হবে, যদি না পোলারিটি সেম হয় ইউ ক্যান নট মেজার দ্য পোটেন্সিয়াল। হ্যাঁ স্যার, তুই ভাব এই এবি লেন্থের হচ্ছে রেজিস্ট্যান্স, ইউনিট রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ হচ্ছে এল। তাহলে এই এবি লেন্থটা হচ্ছে এল, আর এবি রেজিস্ট্যান্স আর, তাহলে এল এ কত, আর 1 এ কত, আর বাই এল, এইটা। এখন তুই বল এইটুকুনির মধ্যে এই যে এই অংশটা আছে, এই যে পয়েন্ট, এটা এজের মধ্যে তুই কত পাবি পোটেনশিয়াল? স্যার পোটেনশিয়াল পাবো এইখান থেকে ই নট, ধর এটা ই নট। তাহলে তুই আমাকে বল পুরো
ধ্যাৎ, পুরো এল লেন্থে কত পেলি? ই। তাহলে একে কত পাবি? ই বাই এল। তাহলে স্যার ই নটে কত পাবো? মানে এর লেন্থটা যা হবে সেটাই তো পাবো। তুই এল লেন্থে কত পেয়েছিস? এল লেন্থে কত পেয়েছিস? ই। টোটাল এল লেন্থের জন্যই তো ই। আর এইটা মনে কর L1, তাহলে L1 লেন্থে কত পাবি? বা এল, ছোট এল লেন্থে কত পাবি ভাব। ছোট এল, মনে কর ছোট এল লেন্থে তুই এটা পেয়েছিস নাল পয়েন্ট, তখন এটা হবে ই ইন্টু এল বাই এল, অ্যান্ড দিস ইজ ইয়োর ই নট। ই নট ইজ ইকুয়াল টু ই ইন্টু এল বাই এল। আর এইটাকেই বলে পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট। কি বলে? পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট। লজিক খাটা। আমি বলছি কি, টোটাল এল লেন্থের মধ্যে তুই তো এটা কানেক্ট করেছিস, তাহলে কত পাবি? টোটাল এল লেন্থের পোটেনশিয়াল কত বাই ইএমএফ কত? ই। তাহলে একে কত হবে? ই বাই ক্যাপিটাল এল। আমি মনে করছি এল লেন্থে আমি নাল পয়েন্টটা পেয়েছি, তাহলে ছোট এল লেন্থে কত হবে? ই ইন্টু এল বাই এল। স্যার এটাই তো আমি ই নট ধরেছি, সো ই নট ইজ ইকুয়াল টু ই ইন্টু এল বাই এল। দিস ইজ ইয়োর ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা কি বার করি না? পোটেনশিয়াল। আর এটাকেই বলে পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট। এরকম ভাবে আননোন রেজিস্টার, এই আননোন ইলেকট্রিক সেলের আমরা ইলেকট্রিক এই সেল ইএমএফটা বার করতে পারবো। আচ্ছা স্যার, এবার এইখানে কি হয় দেখ, ই কে সবসময় কিন্তু ই নটের থেকে বেশি হতে হবে, না হলে পারবি না। 20-র ভিতরে 16কে খোঁজা যায়, 20-র ভিতরে 25কে খোঁজা যায় না। কি করে হবে? একে সবসময় বেশি হতে হবে, আর পোলারিটি সেম থাকতে হবে, না হলে হবে না। না হলে হবে না। হয়েছে? তো স্যার এই জিনিস ছিল, এরকম ভাবে তোমাকে অঙ্ক করতে হবে। বেসিক্যালি মিটার বেস থেকেই বেশি কোশ্চেন আসে। পোটেনশিওমিটারটা অতটা দেয়, এই পোটেনশিওমিটারের এই পোটেনশিয়ালটাই বার করতে দেয়। তো এই ছিল তোদের ওয়ান শট ডিসি সার্কিট। তো একদম ভালোভাবে পড়াশোনা কর আর কোশ্চেন প্র্যাকটিস কর। তুই যেমন আমি তোকে বলছি কেসিএল এর স্টেটমেন্ট, কেভিএল এর স্টেটমেন্ট, কেসিএল আর কেভিএল কোন ওয়ার্কিং প্রিন্সিপাল কার উপর বেস্ট করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কেভিএল এর অঙ্ক। আচ্ছা, পি বাই কিউ সমান আর বাই এস, মানে হুইস্টন ব্রিজের নাল পয়েন্টের কন্ডিশনটাকে প্রুফ করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিটার ব্রিজের একটা নিউমেরিক্যালস, এই জিনিসগুলো এখানকার ইম্পর্টেন্ট। তো এই ছিল, ভালো করে পড়াশোনা করো, একদম বন্ধু বান্ধব করো, অসুবিধে কিছু নেই, তার মধ্যেখানে পড়াশোনাটাও করে নিতে হবে। টাটা, ভালো থেকো।